আজকে 18 জুলাই 2024। গত কয়েক সপ্তাহ যাবৎ সারা বাংলাদেশে কোটা বিরোধ এইটা নিয়ে ছাত্রছাত্রীদের যে আন্দোলন, সেটা নিয়ে আসলে এই আন্দোলনটা খুবই ভয়াবহ রকম আকারে রূপ নিয়েছে। বাংলাদেশের অনেক মেধাবী ছাত্র দুইয়ের কোঠায় তাদের সংখ্যা অলরেডি মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। আমি যদি আর একটু ক্লিয়ারলি বলি, এই কোটাকে কেন্দ্র করে। সো গল্পকরণের পরিবারের পক্ষ থেকে এই কোটা বিরোধী আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রত্যেকের জন্য রইল দোয়া। আল্লাহ যেন তাদের এই শোক সইবার শক্তি সামর্থ্য দেয়, সেই প্রার্থনা রইল আমাদের। আর তার পাশাপাশি যারা এই কোঠা বিরোধী আন্দোলনের বিরোধিতা করছেন, তার মধ্যে প্রথম সারিতে আছেন মোহাম্মদ জাফর ইকবাল। তার একটা বই আমি পড়েছিলাম বেশ কয়েক মাস আগে, গাব্বু নামে। এই বইটা আমি আমাদের চ্যানেল থেকে সরিয়ে ফেলছি। এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমি জানি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে হয়তো আহামরি কোনো ফলাফল আসবে না, কিন্তু বাংলাদেশের অনেক প্ল্যাটফর্ম ইতিমধ্যে তাদের প্ল্যাটফর্ম থেকে জাফর ইকবালের যত ধরনের অ্যাক্টিভিটিস ছিল সব রিমুভ করে দিয়েছে। সো আমি আমার জায়গা থেকে আমি যতটুকু পারছি ওনার বই আমি সরিয়ে ফেলছি। আর অফকোর্স গল্পকরণ বা আমাদের পরিবারের মেম্বাররা সবাই এই কোঠা বিরোধী আন্দোলনের পক্ষে। ডেফিনেটলি আমরা যখন বিদেশ থেকে প্রতিনিয়ত এ ধরনের ভিডিও দেখি, ফুটেজ দেখি যে ছাত্রছাত্রীদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে, ছাত্রলীগের ছেলেরা প্রকাশ্যে পিস্তল নিয়ে গুলি করছে, হেলমেট বাহিনী, আসলে এগুলো খুবই পীড়াদায়ক। বাইরে থেকে আসলে কিছু করার সুযোগ নেই। যতটুকু আমাদের সাধ্য আছে সেই অনুযায়ী সর্বোচ্চটা করার চেষ্টা করি সবসময়। আশা করি আমার যারা শ্রোতা আছেন তারাও হয়তো এটার সাথে একমত হবেন। আপনাদেরও আহ্বান থাকলো যে আপনারা আপনাদের সর্বোচ্চ জায়গা থেকে যে কোনো ধরনের বৈষম্যের প্রতিবাদ করাটাই হচ্ছে আমাদের মানুষ হিসাবে, এটা আমাদের একেবারে ন্যূনতম দায়িত্ব। সেই প্রত্যাশায় রইল। এবং আসুন সবাই মিলে যারা মারা গিয়েছেন ইতিমধ্যে তাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন, আমিন। চলুন শুরু করি হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য বেদরেন এর 7ম পর্ব আজ। কথা বলার সুযোগ পেয়েও প্রথমে অনেকক্ষণ মুখ খুলল না কেউ। নিঃশব্দে পরস্পরকে দেখল, তারপর চোখ মুদে ঈশ্বরকে ধন্যবাদ জানালো রোজামন্ড। হাজার দুঃখ কষ্টের পর ওদের তিনজনকে আবার একত্র করেছে বলে। গডউইন আর উলফো তাতে সুর মেলালো। প্রার্থনা শেষে কামরার মাঝখানে গিয়ে বসল ওরা। নিচু গলায় কথা বলতে শুরু করল। তোমার কাহিনী শোনাও রোজামন্ড, বলল গডউইন। কিভাবে এখানে পৌঁছলে? যতটা পারি সংক্ষেপে খুলে বলল রোজামন্ড। ওর কথা শেষ হলে গডউইন আর উলফো নিজেদের অভিজ্ঞতা শোনালো ভাগাভাগি করে। ওই মেয়েটা তোমাদের সঙ্গে বন্ধুত্ব করেছে কেন? মাসুদার ব্যাপারে জানতে চাইল রোজামন্ড। কি জানি, কাঁধ ঝাঁকালো গডউইন। সিংহের হাত থেকে প্রাণ বাঁচিয়েছে বলে হয়তো কৃতজ্ঞ, হাসল রোজামন্ড। পুরো সিংহজাতির মুখে ফুলচন্দন পড়ুক, প্রার্থনা করি মেয়েটা যেন তোমার দয়ার কথা কিছুতেই না ভুলে। আপাতত ওর উপরে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। কি এক অদ্ভুত ঘটনা, কি আশ্চর্য আমাদের ভাগ্য, তাই না? মেয়েটার পরামর্শ না শোনায় কত ভালো হয়েছে ভেবে দেখেছ? এখানে তোমরা না এলে আমাদের হয়তো আর দেখাই হতো না। আসলে আমরা চাচার কথা মতো কাজ করেছি, গডউইন বলল। মারা যাবার আগে সম্ভবত দৈবদৃষ্টি পেয়েছিলেন তিনি, জানতেন এখানে এলে কি ঘটবে। আমি একমত, মাথা ঝাঁকালো উলফ। তবে জায়গাটা এখানকার বদলে অন্য কোথাও হলে ভালো হতো। আলজাবেলকে আমার মোটেই পছন্দ হয়নি,
যার ইশারায় লোকে জীবন দিয়ে দেয় তার মুঠোয় আটকে পড়া মোটেই বুদ্ধিমানের কাজ নয়। ঠিক বলেছ, লোকটা ভয়ঙ্কর, বলল রোজামুন্ড। সম্ভবত লজের চেয়েও খারাপ। আমার দিকে কি বিশ্রী দৃষ্টিতে তাকাচ্ছিল, খেয়াল করেছ? ভাবলেই গা কাঁপছে। উফ, যদি এখান থেকে পালাতে পারতাম। কোনো সুযোগ নেই, বিষণ্ণ গলায় বলল উলফ। জালে আটকা পড়া মাছও আমাদের চেয়ে ভালো অবস্থায় থাকে। অন্তত তিনজনের যে একই খাঁচায় থাকছি তা ভেবে খুশি হও। অবশ্য কতক্ষণ থাকবো সেটাই প্রশ্ন। এই সময় ফিরে এলো মাসুদা, পেছনে দাসীর দল। বলল, লেডি, কামরা তৈরি, চলো তোমাকে নিয়ে যাই। সন্ধ্যাভোজের আগ পর্যন্ত এখানে বিশ্রাম নিতে পারবে। ভাইদের সঙ্গে তখন দেখা করতে পারবে আবার। স্যার উলফ ও গডউইন, প্রভু অনুমতি দিয়েছেন, চাইলে বাগানে ঘোড়া নিয়ে অনুশীলন করতে পারো তোমরা। আগুন আর ধোঁয়াকে আঙ্গিনায় তৈরি রাখা হয়েছে, এই মেয়েরা তোমাদেরকে নিয়ে যাবে। দুজন দাসকে দেখালো, এরা সকালে বর্ম পরিষ্কারে সাহায্য করেছিল দু ভাইকে। ওদের সঙ্গে পথ প্রদর্শক আর দেহরক্ষীও আছে। তার মানে যেতেই হবে আমাদেরকে, বিড়বিড় করল গডউইন। তারপর রোজামুন্ডের দিকে ফিরে বলল, বিদায় রোজামুন্ড, সন্ধ্যায় আবার দেখা হবে। আলাদা হয়ে গেল তারা। রোজামুন্ড গেল নিজের কামরায়, উলফ আর গডউইন গেল দুর্গের আঙিনায়। মাসুদার কথা মতো আগুন আর ধোঁয়াকে জিন র্যাকআপ পরানো অবস্থায় তৈরি দেখতে পেল। এছাড়া রুক্ষ চেহারার চারজন অশ্বারোহী ফেদাইও অপেক্ষা করছে ওদের জন্য। দু ভাই যার যার ঘোড়ায় চড়ে বসতেই তারা বাগানে নিয়ে গেল ওদেরকে। ওখানে একটা চৌড়া রাস্তা আছে, নুড়ি পাথর আর বালু বিছানো। বাগান থেকে শুরু হয়ে মূল শহরের দিকে চলে গেছে। ওই রাস্তায় ঘোড়া ছোটানো শুরু করল দু ভাই। ফেদাইরা রইল ওদের পিছু পিছু। পাহাড়ি খাদকে ডানে রেখে এগোলো ওরা। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল শহরের কাছে। খাদের উপরেই সরু সেতুটা দেখতে পেল। ওখানেই 3 দিন পর হবে লড়াই। সেতুকে পিছনে ফেলে আরও এগোলো ওরা। হঠাৎ চোখে পড়ল উঠতে থাকা ধুলো। ওদের দিকে এগিয়ে আসছে অশ্বারোহী আরেকটা দল। দূরত্ব কমে গেলে সামনের মানুষটাকে চেনা গেল। পরনে নাইটের সাজ, তেজে একটা কালো ঘোড়া ছোটাচ্ছে। পেছনে 4 জন ফেদাইয়ের আরেকটি দেহরক্ষী দল। লজেল, বলে উঠল উলফ, জেবেলের ঘোড়া নিয়ে বেরিয়েছে। দুষ্ট নাইটকে দেখতে পেয়ে পুরনো ক্রোধ ফিরে এলো গডউইনের মাঝে। কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুনের মুখ ঘোরালো, ছুটে গেল লজেলের দিকে। খাপ থেকে তলোয়ার বের করে ফেলেছে। ওর কাণ্ড দেখে লজেলও ছুটে এলো তলোয়ার হাতে। একসঙ্গে পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ল ওরা। 2 তলোয়ারের আঘাতে ফুলকি উঠল। অবশ্য লড়াই বেশিক্ষণ স্থায়ী হল না। ফেদাইরা ছুটে এসে বাধা দিল, জোর করে সরিয়ে আনলো, নিয়ে গেল দুদিকে। যেতে যেতে একে অন্যকে গাল দিল ওরা। খুব খারাপ, ভাইয়ের পাশে ফিরে এসে বলল গডউইন। আর একটু সময় পেলে আমাকে আর চাঁদের আলোয় দ্বন্দ্বযুদ্ধে নামতে হতো না? আমি তো নামতে চাই, বলল উলফ। ভালো হয়েছে তুমি ওর মুন্ডু কেটে দাওনি। আবার ছুটতে শুরু করল ঘোড়াগুলো। কিছু দূর যাবার পর উল্টো ঘুরল অশ্বারোহীরা। এবার ফেদাই দেহরক্ষীদের নেতা সামনে রয়েছে। সেতুর সামনে পৌঁছে ঘোড়ার মুখ ঘোরালো। গতিবিন্দু মাত্র না কমিয়ে পার হতে শুরু করল সরু জায়গাটা। পেছন থেকে বাকি 3 ফেদাইও একই কাজ করেছে। ফলে আগুন আর ধোঁয়াকে পাগলের মতো ছোটাতে বাধ্য হল 2 নাইট। চোখের পলকে দীর্ঘ সেতু পেরিয়ে এলো 2 দলটি। শহরে ঢোকার ফটকে পৌঁছে গেল। ফেদাই নেটার মুখে মিটমিটি হাসি লক্ষ্য করল 2 ভাই। ওদেরকে নাস্তানাবুদ করতে পেরে খুশি। হাত তুলে বিদ্রোপাত্মক ভঙ্গিতে সালাম ঠুকল সে। তারপর আবার ঘোড়া ছোটালো সেতুর দিকে, এবার আগের চেয়েও দ্রুত গতিতে। শালার বড্ড বার বেড়েছে, রাগী গলায় বলল উলফ। ওকে একটা শিক্ষা দেয়া দরকার। হাসি ফুটল গডউইনের মুখে। ঠিকই বলেছ, এসো, ওর আগে উপরে পৌঁছবো আমরা। আগুনের পেটে সজোরে গোড়ালি খোঁচা দিল ও। দেখা দেখি উলফও। উল্কার মতো ছুটল 2 দুরন্ত ঘোড়া। উঠে পড়ল সেতুতে। ফেদাইনাটা সামনে রয়েছে, কিন্তু তার পরোয়া করল না 2 ভাই। আগুন আর ধোঁয়ার গতি বাড়িয়ে তাকে অতিক্রম করতে শুরু করল। সে এক ভয়ঙ্কর মুহূর্ত। সরু সেতুতে পাশাপাশি 2টো ঘোড়ার জায়গা কোনো মতেই হবে না, কিন্তু তারপরও সামনে এগোলো নাইটেরা।
একটু পাশ ঝুঁকে ফেদাইয়ের ঘোড়ার দুপায়ের মাঝখানে নিজেদের ঘোড়াকে পা ফেলতে বাধ্য করল। বিপজ্জনক ভঙ্গিতে অতিক্রম করতে লাগলো লোকটাকে। ঘোড়ায় ঘোড়ায় সামান্য ধাক্কা লাগলো, জায়গা ছাড়তে বাধ্য হলো ফেদাইয়ের ঘোড়া। ভারসাম্য হারিয়ে পড়ে যাবার উপক্রম হল। মৃত্যু ভয়ে লাগাম ছেড়ে দিল ফেদাইয়ের নেতা, আঁকড়ে ধরল ঘোড়ার কেশর। নির্লিপ্ত ভঙ্গিতে ওকে পেরিয়ে চলে গেল উলফ আর গডউইন। সেতু থেকে নেমে তারপর থামল, ঘাড় ফিরিয়ে তাকালো পেছনে। কপাল ভালো ফেদাই নেতার, ওর ঘোড়া দ্রুত ভারসাম্য ফিরে পেয়েছে, নইলে পাহাড়ি খাদে আছড়ে পড়ে প্রাণ হারাত। বাকি তিনজনকে নিয়ে নেমে এলো সেতু থেকে। সঙ্গীদের দিকে ফিরে বলল, সিনানের কসম, এরা মানুষ না, শয়তান। ওদের ঘোড়া দুটো ঘোড়া না, পাহাড়ি মাকড়সা। ভয় দেখাতে চেয়েছিলাম ওদের, কিন্তু নিজেই ভয় পেয়ে গেছি। এই দেখো। দুহাত তুলল সে, কাঁপছে ভীষণ ভাবে। দুঃসাহসী ঘোড়া সাওয়ার, প্রশংসা সুরে বলল আরেক ফেদাই। অসাধারণ ঘোড়া, পূর্ণিমার রাতে একটা দেখার মতো লড়াই হবে। আবার চলতে শুরু করল ওরা। মূল শহরকে ঘিরে চক্কর দিল কয়েকবার। শেষবার বলতে গেলে একাই, ফেদাইরা অনেক পিছনে পড়ে গেছে। দুর্গে ফিরে দুই ভাই যখন আগুন আর ধোঁয়ার জিন খুলে ফেলেছে, তখন হাজির হলো লোকগুলো। পরিশ্রমে হাঁপাচ্ছে, ঘোড়ার মুখ দিয়ে ভাঙছে ফেনা। ওদের দিকে নজর দিল না উলফ আর গডউইন। সাহসিকদের সরে যেতে বলল, তারপর ব্যস্ত হয়ে পড়ল ঘোড়ার পরিচর্যায়। শরীর দলায় মলাই করল, গা ধুয়ে দিল, তারপর খেতে দিল খড় ভুসি। কাজ শেষে ফিরে এলো অতিথিশালায়। রোজামুন্ডির দেখা পাওয়া গেল না, তাই বিছানায় শুয়ে গল্পে মেতে উঠল দুই নাইট। আলোচনা করল নিজেদের ভাগ্য নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। সূর্যাস্তের 1 ঘন্টা আগে দাসীর দল এসে গোসলখানায় নিয়ে গেল ওদের। আগের দিনের মতো গরম আর ঠান্ডা পানি নিয়ে গোসল করানো হলো ওদের। সুগন্ধি আতর মাখানো হলো। সবশেষে নতুন দুটো আলখাল্লা পড়তে দেয়া হলো। পুরোপুরি তৈরি হয়ে দুই ভাই যখন কামরা থেকে বেরোলো, তখন সন্ধ্যা নেমে এসেছে। মশাল হাতে দাসীরা পথ দেখিয়ে ওদের নিয়ে চলে গেল বিশাল এক হল ঘরে। ভিতরটা চমৎকারভাবে সাজানো, মার্বেল পাথরের দেয়াল, ছাদে নানান ধরনের নকশা আর খোদাই। পুরো জায়গাটা আলোকিত করা হয়েছে দামি এবং উজ্জ্বল অসংখ্য প্রদীপ দিয়ে। হল ঘরের দুপাশের মেঝেতে রয়েছে বসার ব্যবস্থা, প্রতিটি আসন নরম তোলার গদিতে গড়া। সামনে একটা করে নিচু কারো কাজওয়ালা টেবিল। সব মিলিয়ে শখানেক অতিথি দেখা গেল। সাদা আলখাল্লা পরে বসে আছে নিঃশব্দে। হল ঘরে দুই ভাইকে পৌঁছে দিয়ে সরে গেল দাসীর দল। এবার গলায় সোনার শেকল পরা কয়েকজন ভৃত্য এগিয়ে এলো। ওদেরকে নিয়ে গেল কামরার মাঝখানে। ওখানে একটা উঁচু করে মঞ্চ বানানো হয়েছে, তাতে অর্ধচন্দ্রাকারে সাজানো হয়েছে বেশ কয়েকটা গদি। এ মুহূর্তে শূন্য। গদিগুলোর সামনে রয়েছে নকশাদার একটা পিঠ উঁচু আসন। গদিতে বসানো হতো দুই নাইটকে। ভৃত্যরা পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, একটু পরে শোনা গেল সঙ্গীতের আওয়াজ। নৃত্যগীতরত একদল নর্তকী পরিবেষ্টিত হয়ে হল ঘরে আগমন ঘটল সিনান ওরফে আলজেবেলের। সে এক অদ্ভুত মিছিল। নর্তকীদের পেছনে রয়েছে বৃদ্ধ দাইসের দল, তারপর সিনান নিজে। সন্ধ্যাভোজের জন্য রক্তলাল একটা আলখাল্লা পড়েছে, মাথার পাগড়িতে বহুমূল্য পাথরের সমাহার। তাকে ঘিরে রেখেছে কয়েকজন খাস ভৃত্য, গায়ের রং আবলুস কাঠের মতো কুচকুচে কালো। তাদের হাতে জ্বলন্ত মশাল উঁচু করে রেখেছে। সবার শেষে রয়েছে জেবেলের দুই দৈত্যকার দেহরক্ষী। পাথরের মতো মুখ করে প্রভুকে অনুসরণ করছে তারা। আলজেবেলকে দেখতে পেয়েই আসন ছাড়ল সব অতিথি, হাঁটু গেড়ে সম্মান দেখালো। ওভাবেই রইল যতক্ষণ না নির্ধারিত আসন অলঙ্কৃত করল মোটা লোকটা। দাঁড়িয়ে রইল শুধু দুই ইংরেজ নাইট, যেন পরাজিত যুদ্ধক্ষেত্রের নিঃসঙ্গ যোদ্ধা। আসনে বসে হাত নাড়ল আলজেবেল। এবার যার যার গতিতে ফেরার সুযোগ পেল অতিথিরা। নীরবতা নেমে এলো হল ঘরে। হাসাসিন অধিপতিকে কিছুটা অধৈর্য দেখালো। তার কারণ বুঝতে অসুবিধা হল না দু ভাইয়ের। রোজামুন্ড এখনো আসেনি। একটু পরে অবশ্য আরেক দফা সঙ্গীত ভেসে এলো। নর্তকী পরিবেষ্টিত হয়ে এবার হল ঘরে ঢুকল রোজামুন্ড। আলজেবেলের মতোই আনুষ্ঠানিকতা পেয়েছে। ওকে ঘিরে রেখেছে মশালবাহী 4 দাসী, পেছনে দেহরক্ষের মতো রয়েছে মাসুদা। বিস্মিত দৃষ্টিতে মিছিলের দিকে তাকালো উলফ আর গডউইন। রোজামুন্ডি বটে,
কিন্তু ওকে চেনা যাচ্ছে না একদম। পূবদেশীয় রানীর মতো লাগছে। মাথায় একটা রত্নখচিত মুকুট, তা থেকে ঝুলছে ঘুমটা। মুখ ঢাকার জন্য নয়, বরং মুখকে আরো উজ্জ্বল করার জন্য। কৌশলে বাঁধা চুলের ভাজে ভাজে শোভা পাচ্ছে রত্ন। গায়ে গোলাপি মখমলের পোশাক, তাতেও রত্নের কারুকাজ। পায়ের চটি জুতোও একই জিনিস। কোমরে সোনার কোমরবন্ধনী। গহনা নেই, শুধু উন্মুক্ত সুডোল হাত দুটোই। রাজকীয় এই সৌন্দর্য দেখতে পেয়ে উঠে দাঁড়ালো ভোজসভার সমস্ত অতিথি। মাথা ঝোঁকালো সম্মানে। দুই নাইটও একই কাজ করল। মানে কি এসবের? ভাইয়ের কানে ফিসফিসালো উলফ। গর্ডনও কোনো জবাব দিল না। একটু পরে মঞ্চে উঠে এলো রোজামুন্ড। দাঁড়িয়ে ওকে অভ্যর্থনা জানালো আলজেবেল। নিজের পাশে বসালো। এবার দ্বিতীয়বারের মতো আসন গ্রহণ করল অতিথিরা। অবাক হলেও চেহারায় কিছু ফুটতে দিও না, নিচু গলায় উলফকে বলল গর্ডন। চোখ পড়ল মাসুদার উপর। পরাজিত ভঙ্গিতে রোজামুন্ডের পিছনে দাঁড়িয়ে আছে মেয়েটা। খাওয়া শুরু হলো। ছুটোছুটি করে ভৃত্যরা একের পর এক থালা আনতে থাকল। তাতে চেনা অচেনা হরেক রকমের খাবার। সাধারণ অতিথিরা পিতলের বাসনে খাচ্ছে, কিন্তু মঞ্চে উপবিষ্টদেরকে দেয়া হচ্ছে সোনা রূপার থালায়। খেলো উলফ আর গর্ডনও। খিদের তাড়নায় নয়, বরং উপস্থিতি স্বাভাবিক রাখার জন্য। আলজেবেলকে কোনো ধরনের অভিযোগ আনার সুযোগ দিতে চায় না। কি খেলো তা অবশ্য বলতে পারবে না। সারাক্ষণ ওদের চোখ সেটে রইল সিনান আর রোজামুন্ডের উপর। কি ঘটছে না ঘটছে তাতে তীক্ষ্ণ নজর। পরিষ্কার বোঝা গেল, যদিও স্বাভাবিক দেখাবার চেষ্টা করছে, আসলে ভেতরে ভেতরে ভয় সিটিয়ে আছে রোজামুন্ড। বারবার ওদের দিকে খাবার বাড়িয়ে দিচ্ছে সিনান, কখনো থালায়, কখনো বা নিজের হাতে। ফেরাবার উপায় নেই। সুযোগ পেলেই লোভী দৃষ্টি বোলাচ্ছে ওর শরীরের উপর। জড়সড় হয়ে রইল বেচারি। সোনার পেয়ালায় ভরে মদ এলো একটু পরে। নিজের মুখে ঠেকিয়ে রোজামুন্ডের দিকে বাড়িয়ে ধরল সিনান। মাথা নাড়ল রোজামুন্ড, জানালো ও মদ খায় না। মাসুদার কাছে পানি চাইল তার পরিবর্তে। এবার দুই নাইটের দিকে নজর দিল সিনান। ওদেরকে মদ সাধল, কিন্তু ওরাও অস্বীকৃতি জানালো। চোখে সন্দেহ ঘনালো হাসাসিন অধিপতির। জানতে চাইল কেন ওরা মদ খাবে না। জবাবে গর্ডন বলল, ওরা শপথ নিয়েছে বোনকে নিয়ে দেশে না ফেরা পর্যন্ত মদ স্পর্শ করবে না। জবাব শুনে একটু যেন সন্তুষ্ট হল সিনান। বলল, শপথ নিলে সেটা পূরণ করা ভালো, কিন্তু এমনও হতে পারে এই শপথের জন্য বাকি জীবন পানি খেয়েই কাটাতে হবে ওদেরকে। লোকটার ইশারা বুঝতে কষ্ট হল না। আভাসে জানাতে চাইছে রোজামুন্ডকে নিয়ে কখনো আর ফেরা হবে না ওদের দেশে। পেয়ালার পর পেয়ালা মদ সাবার করতে শুরু করল আলজেবেল। একটু পর মাতলাবি পেয়ে বসল তাকে। জড়ানো গলায় গর্ডনকে বলল, শুনলাম বিকেলে তুমি মুখোমুখি হয়েছিলে নাইট লজেলের। তলোয়ার বের করে আক্রমণ করেছিলে ওকে। খুন করনি কেন? লোকটা কি তোমার চেয়ে ভালো যোদ্ধা? মনে হয় না মহাত্মন। একটু সম্মান দেখিয়ে বলল গর্ডন। মাসুদা দুভাষী হিসেবে কাজ করছে। আগে একবার লড়াই হয়েছে আমাদের, তাতে জিততে পারিনি ও। আজকেও পারত না, কিন্তু আপনার ফেদাইরা এসে বাধা দিল আমাকে। ও তাই নাকি? দুলতে দুলতে বলল সিনান। মনে পড়েছে। ওদেরকে আমি বলে দিয়েছিলাম এ ব্যাপারে। তারপরও ওকে তুমি খুন করলে আমি খুশিই হতাম। শালার অকৃতজ্ঞ কুত্তা। পৃথিবীর শ্রেষ্ঠ গোলাপের দিকে নজর দিয়েছে, মানে তোমাদের বোনের কথা বলছে আর কি। রোজামুন্ডের দিকে ফিরল। ভয় পেও না, হারামজাদা আর কখনো উত্ত্যক্ত করবে না তোমাকে। এই প্রতীকের অধীনে নিরাপত্তা পাচ্ছ তুমি। হাত বাড়িয়ে নিজের আংটি দেখালো সে। রোজামুন্ডের কাঁধে রাখল হাত। তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে ফেলল রোজামুন্ড, নইলে চেহারায় ফুটে উঠা তার বৃতৃষ্ণা আর ঘৃণার ছাপ দেখে ফেলত হাসাসিন অধিপতি। হিংস্র দৃষ্টিতে আলজেবেলের দিকে তাকালো উলফ। এত বড় সাহস, রোজামুন্ডের গায়ে হাত দিয়েছে সে। পারলে বেটাকে খালি হাতে খুন করে ফেলে আর কি। কপাল ভালো,
ব্যাপারটা খেয়াল করল না লোকটা, মনোযোগ সম্পূর্ণ রোজামুন্ডির দিকে। নইলে কি ঘটে যেত বলা যায় না। সিনান হাত ছড়াচ্ছে না দেখে উলফ আরও খেপে উঠল। নিজের অজান্তে হাত দিয়ে ফেলল খাপবদ্ধ তলোয়ারে। মাসুদা লক্ষ্য করল সেটা, দৃষ্টিতে আতঙ্ক বাসা বাঁধল। আর সেটা দেখে সচেতন হয়ে উঠল গডউইন। তাড়াতাড়ি এক ধাক্কায় সামনের থালা থেকে ফেলে দিল একটা বাটি। উলফ, কি করছো? গলা ছড়িয়ে বলল ও। তাড়াতাড়ি তোলো ওটা। বাটি ঢং করে উঠা শুনে বাস্তবে ফিরে এলো উলফ। বুঝতে পারল কত বড় পাগলামি করতে যাচ্ছিল। তাড়াতাড়ি ঝুঁকে তুলে আনলো বাটিটা। লজেলের ব্যাপারে কি যেন বলতে চাইছিলেন প্রভু সিনান, বলল গডউইন। বলো না ওটা। হ্যাঁ হ্যাঁ, খুবই জরুরি কথা, তাড়াতাড়ি বলল উলফ। ভ্রু কুচকে দুই ভাইয়ের দিকে তাকালো সিনান। রোজামুন্ডির কাঁধ থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসল। জিজ্ঞেস করল, কি বলতে চাও? একটা আর্জি আছে মহানত্তন, বলল উলফ। 3 রাত পরে তো লজেলের সঙ্গে লড়াই করব আমি। আমার ইচ্ছে, যদি লোকটার হাতে খুন হয়ে যাই তাহলে যেন আমার ভাই ওর মুখোমুখি হবার সুযোগ পায়। ভালো বলেছ, মাথা ঝাঁকালো আলজেবেল। ব্যাপারটা আগে আমার মাথায় আসেনি। বেশ তো, তুমি হেরে গেলে তোমার ভাই সুযোগ পাবে লড়াই করার। লজেল যদি দুজনকেই খতম করতে পারে তখন না হয় আমি ওর ইচ্ছের কথা ভেবে দেখব। হেসে উঠল সে। হ্যাঁ, ভালো একটা লড়াই হবে বটে। রোজামুন্ডির দিকে তাকালো। লেডি, তুমি লড়াইটা দেখবে তো নাকি ভয় পাবে? চেহারা ছায়াবর্ণ ধারণ করল রোজামুন্ডির, তবু দৃঢ় গলায় বলল, আমার ভাইরা যদি ভয় না পায় তাহলে আমি ভয় পাবো কেন? ওরা সাহসী নাইট, অস্ত্র নাচড়া করেই বড় হয়েছে। তাছাড়া সবার উপরে আছেন সৃষ্টিকর্তা, আমার, ওদের, এমনকি আপনার ভাগ্যও তিনি নির্ধারণ করেন। ঈশ্বরের যা ইচ্ছে তাই তো ঘটবে। মাসুদা কথাটা অনুবাদ করলে মুখ বাঁকালো সিনান। বলল, লেডি, জেনে রাখো, এখানে আমি আল্লাহ, আমি ঈশ্বর, আমি সৃষ্টিকর্তা। আমার ইচ্ছেতেই সব ঘটে এ রাজ্যে। পাপীকে আমি শাস্তি দেই, ভালোকে আমি পুরস্কৃত করি। তবে যদ্দূর শুনেছি তোমার ভাইয়েরা ভালো যোদ্ধা, ঘোড়াও চালায় ভালো। আমার ভৃত্যকে ওই সরু সেতুর উপর অতিক্রম করার মতো সাহস দেখিয়েছে। আশা করি ওদেরই জয় হবে। বলো, দুজনের মধ্যে কাকে তুমি কম ভালোবাসো? সেই প্রথমে লজেলের তলোয়ারের মুখোমুখি হবে। চেহারায় কোনো পরিবর্তন এলো না রোজামুন্ডের। শক্ত গলায় বলল, আমার চোখে ওরা একই মানুষ, কাউকে আমি এক বিন্দু কম ভালোবাসি না। মাসুদার অনুবাদ শুনে কাঁধ ঝাঁকালো সিনান। বেশ, তাহলে নীল চোখওয়ালা ভাইটাই আগে যাক, ওর পরে যাবে খয়েরি চকওয়ালা ভাই। চারপাশে তাকালো। ভোজ শেষ হয়েছে লেডি, প্রধান অতিথি হিসেবে উঠে দাঁড়াও। মদের শেষ পেয়ালা তোমাকে উৎসর্গ করবে সবাই। মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো রোজামুন্ড। মশালধারী দাসীরা পিছনে এসে দাঁড়ালো ওর, আগুনের শিখায় আলোকিত করে তুলল ওর মুখ। এরপর সিনানও দাঁড়ালো, উঁচু গলায় বলল, আলজেবেলের ভৃত্যরা, সম্মান দেখাও এই ফুলের শ্রেষ্ঠ ফুল, বালবেকের শাহজাদি সুলতান সালাদিনের ভাগ্নিকে। খুব শীঘ্রই ও আমাদের। এটুকু বলেই নিজেকে সংযুক্ত করল সে। মদের পেয়ালা উঁচু করে ধরল, তারপর ঠোঁটের কাছে এনে এক চুমুকে সাবার করে ফেলল পুরোটা। অতিথিরাও পান করল রোজামুন্ডের নামে। বাড়াবাড়ি পরিমাণ মদ পেটে পড়েছে প্রায় সবার। পাগলের মতো চেঁচামেচি শুরু করল। তাদের মালিক পুরো কথা শেষ না করলেও ওরা বুঝে ফেলেছে অনুচ্চারিত অংশটুকু, তাই স্লোগান দিতে শুরু করল, রানীর জয় হোক, আমাদের প্রভুর সহধর্মিনীর জয় হোক। স্লোগান শুনে হাসি ফুটল আলজেবেলের ঠোঁটে। হাত তুলে সবাইকে চুপ করার ইশারা দিল সে। তারপর এগিয়ে এসে রোজামুন্ডের একটা হাত তুলে নিয়ে নিজের কাছে নিল।
আনুষ্ঠানিকভাবে ভঙ্গিতে চুমু খেল তাতে। আর কোনো কথা বলল না, চুমু খেয়েই উল্টো ঘুরল। দাইস আর নর্তকে পরিবেষ্টিত হয়ে বেরিয়ে গেল হল ঘর থেকে। হাসাসিন অধিপতি অদৃশ্য হতেই উত্তেজিত ভঙ্গিতে রোজামুন্ডির দিকে এগিয়ে গেল উলফ আর গডউইন, কিন্তু ওদের মাঝখানে এসে বাধা দিল মাসুদা। শান্ত গলায় বলল, এখন না, পরে কথা বলো, এখন কথা বলার অনুমতি নেই তোমাদের। বাগানে যাও, ঠান্ডা বাতাসে বসে মাথাকে ঠান্ডা করো। বোনকে নিয়ে ভেবো না, ও আমার তত্ত্বাবধানে থাকবে, কোনো ভয় নেই। উসখুস করল উলফ, কিন্তু গডউইন বলল, চলো ভাই, আপাতত চলে যাওয়াই ভালো। ভোজ সবাই মাতাল অতিথিদের ভিড় এড়িয়ে হলঘর থেকে বেরিয়ে এলো দুই নাইট। বাগানে চলে গেল। চার দেয়ালের বদ্ধ পরিবেশ থেকে মুক্ত বাতাসে এসে মন জুড়িয়ে গেল। রাতটাও শান্ত, হিমেল। আকাশে ঝিকিমিকি করছে অসংখ্য তারা, একপাশে কোমল আলো ছড়াচ্ছে মস্ত চাঁদ। এক ফোঁটা মেঘ নেই কোথাও, বাতাসে ভাসছে ফুলের মিষ্টি সৌরভ। মাসুদের কথাই ঠিক, বাগানে পা রাখার খানিক পরেই উত্তেজনা থিতিয়ে এলো দুই ভাইয়ের। পরিবেশটা বেশিক্ষণ উপভোগ করা গেল না। একটু পর দলে দলে হাজির হল ভোজসভার অতিথিরা। খোলা জায়গায় কম্বল মাদুর বিছিয়ে বসে পড়ল। কয়েকজন আবার তাঁবু টানিয়ে ফেলল। রাত সম্ভবত এখানেই কাটিয়ে দেওয়ার ইচ্ছে। জড়ানো গলায় আলাপচারিতা আর বেসুরো গান ভেসে এলো বিভিন্ন দিক থেকে। মাতাল নাকি সবাই? বিস্মিত গলায় বলে উঠল উলফ। তাই তো মনে হচ্ছে, বলল গডউইন। এখানে ব্যাপারটা শেষ নয়। হঠাৎ সাদা পোশাক পরা দাসীর দল উদয় হলো বাগানে, হাতে মদের বোতল আর পেয়ালা। শুয়ে বসে থাকা অতিথিদের মধ্যে পরিবেশন করতে লাগল। হুল্লোড় উঠল মদ্যপ লোকগুলোর মাঝে। বিনে পয়সায় এত মদ খেতে পারছে, খুশি তো হবেই। কয়েকজন নেশার ঠেলায় আবল তাবল কাণ্ড ঘটাতে শুরু করল। নেচে উঠল ধেই দেই করে, কিংবা জাপটে ধরল মদ নিয়ে আসা দাসীদেরকে। জঘন্য দৃশ্য। এখানে বসে থাকার আর প্রবৃত্তি হল না দুই ভাইয়ের। উঠে পড়ল। তাড়াতাড়ি সরে পড়ার চেষ্টা করল মদের আসর থেকে। দুটো মেয়ে ওদের পথরোধ করে দাঁড়ালো। মদ সাজছে। মাথা নাড়ল দুই ভাই। ভদ্রভাবে মেয়ে দুটোকে সরিয়ে হাঁটতে শুরু করল। ঝর্নার আওয়াজ লক্ষ্য করে এগোল ওরা। ওখানে পৌঁছে হাত মুখ ধুয়ে নিল, আঁচলা ভরে খেলো পানি। আহ, জোরে শ্বাস ফেলল উলফ। মদের চেয়েও ভালো এ পানি। চোখের কোণে নাড়াচড়ার আভাস পেয়ে মাথা ঘোরাল। দাসীরা পিছু ছাড়েনি, গাছের ছায়া ছায়া অনুসরণ করেছে দুই নাইটকে। আলো আঁধারির মাঝে সাদা পোশাক পরা মেয়েগুলোকে লাগছে ভৌতিক আত্মার মতো। ভাগো, চেঁচালো উলফ। তারপর ভাইকে নিয়ে আবার হাঁটতে শুরু করল। একটু পর ঘাসের ঢাকা উন্মুক্ত একখণ্ড জমিতে এসে পড়ল দুজনে। পেছন ফিরে দেখল কেউ নেই। ধমক খেয়ে ফিরে গেছে দাসীর দল। স্বস্তি পেল দু ভাই। হাত পা ছড়িয়ে বসে পড়ল মাটিতে, কথা বলতে শুরু করল। বলো দেখি এবার, বলল উলফ। ভোজসভার আসলে কি ঘটল? কানা হয়ে গেছ নাকি? বিরক্ত গলায় বলল গডউইন। বুঝতে পারোনি? কানা বদমাইশটা রোজামন্ডির প্রেমে পড়েছে, বিয়ে করতে চাইছে ওকে, সম্ভবত করেই ছাড়বে। রাগে ঘুতঘুত করে উঠল উলফ। তার আগে হারামজাদাকে নরকে পাঠাবো আমি, তাতে নিজেও যদি মরি, মরব। ও কাজে তো করতে যাচ্ছিলে, বলল গডউইন। আমি যদি বাধা না দিতাম তাহলে একটা কিছু ঘটে যেত আজ সন্ধ্যাতেই। মাথা একটু ঠান্ডা রাখো উলফ। বোকামি করলে নিজেদের কিংবা রোজামন্ডির কোনো লাভ হবে না, মাঝখান থেকে বিপদ বাড়বে। তার চেয়ে সুযোগের অপেক্ষায় থাকা ভালো। যখন দেখবো আর কোনো উপায় নেই, তখন না হয় অমন কিছুর কথা ভেব, দেখা যাবে তখন। আজকে সবচেয়ে ভালো সুযোগ পেয়েছিলাম গডউইন। আবার কবে সিনানের সামনে তলোয়ার নিয়ে যেতে পারবো কে জানে। তার আগে যদি শয়তানটাকে। শান্ত হও। রোজামুন্ডের অলঙ্কারের মধ্যে আমি একটা রত্ন বসানো ছুরি দেখতে পেয়েছি। নিজের সম্মান বিসর্জন দেবার আগে ও নিজের জীবন বিসর্জন দেবে। তেমন কিছু ঘটলে আমরাও জীবন দেব, প্রতিশোধ নিয়ে। এমন প্রতিশোধ যার কথা এ পাহাড়ের মানুষ চিরকাল মনে রাখবে। ওদের আলোচনায় ব্যাঘাত ঘটল শুকনো পাতার মর্মর শব্দে। কেউ আসছে এদিকে।
ঘাড় ফেরাতেই খোলা জায়গাটার এক পাশে সাদা পোশাক পরা একটা নিঃসঙ্গ নারী মূর্তি দৃষ্টিগোচর হল। চলো পালাই, বলল উল্ফ। মদ নিয়ে আরেক আপদ এসে পড়েছে। ওরা উঠে দাঁড়াতেই কাছে এসে পড়ল মেয়েটা, মুখের ঘুমটা সরালো। মাসুদা। আমার সঙ্গে এসো ব্রাদার উল্ফ আর গডিন, ফিসফিসিয়ে বলল। জরুরি কথা আছে তোমাদের সঙ্গে। তারপর গলা চড়ালো। কে, মদ খাবেন না? তাহলে আর কি করা? কাউকে শোনালো বোধহয় কথাটা। উল্টো ঘুরল মাসুদা, হাতে পেয়ালা কাত করে মদ ফেলে দিল, হাঁটতে শুরু করল দ্রুত পদক্ষেপে। ওর পিছু নিল দুই নাইট। ছায়ার মধ্য দিয়ে ভূতের মতো এগোচ্ছে মাসুদা নিঃশব্দে, বারবার হারিয়ে যাচ্ছে ঘন গাছপালার আড়ালে। পরনে সাদা পোশাক না থাকলে তাল মেলানো প্রায় অসম্ভব হয়ে যেত দু ভাইয়ের জন্য। বেশ কিছুটা সময় চলার পর পাহাড়ি খাদের পাশে এসে পৌঁছালো ওরা। কিনারা ঘেঁষে এখানে দাঁড়িয়ে আছে বিশাল এক পাথর। পাথরের উল্টো দিকে একটা বড় মাটির ডিবি। ওটার চারপাশ বেষ্টন করে থাকা ঝোপঝাড়ের ভেতরে ঢুকল মাসুদা। দাঁড়িয়ে গেল বড় আকারের একটা গুপ্ত দরজার সামনে। ডিবির গায়ে ওটা সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছে। চারদিক ভালো মতো দেখে নিয়ে জামার ভেতর থেকে একটা চাবি বের করল, তালা খুলল দরজার। ঢুকো, চাপা গলায় বলল মাসুদা, ধাক্কা দিয়ে সঙ্গীদেরকে ঢুকালো দরজা দিয়ে। ওপাশে ঘুটঘুটে অন্ধকার এক গুহা, কিছুই ঠাহর করা যাচ্ছে না। চোখ পিটপিট করল দুই ভাই। পেছনে আওয়াজ হলো। ভেতরে ঢুকে মাসুদা আবার দরজা বন্ধ করে দিয়েছে। ব্যাস, এবার আমরা নিরাপদ। স্বস্তির নিঃশ্বাস ফেলল মেয়েটা। এসো, আলোর কাছে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। হাত ধরাধরি করে এগুলো তিনজনে। গুহার মেঝে ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে। সাবধানে হাঁটতে হলো। 100 গজের মতো যাবার পরে চাঁদের আলো দেখা পাওয়া গেল। সরু এক পাহাড়ি চাতলে বেরিয়ে এলো ওরা। বন ঝোপঝাড়ে জায়গাটা ভরা, গুহামুখ তাতে ঢাকা পড়ে গেছে। ডান দিকে হাত তুলে দেখালো মাসুদা। চাতাল থেকে খাদের প্রায় খাড়া ঢাল ঘেঁষে একটা পথ নেমে গেছে নিচে, একেবারে সংকীর্ণ নুড়িতে ভরা, বিপজ্জনক। এটাই মাসায়েফের পাহাড় থেকে বেরোবার একমাত্র বিকল্প রাস্তা, বলল মাসুদা। খুবই বাজে রাস্তা, নিচু দিকে তাকিয়ে মন্তব্য করল উল্ফ। হ্যাঁ, তবে দক্ষ ঘোড়া সাওয়ার যেতে পারবে এখান দিয়ে, মাসুদা বলল। একেবারে নদীর কিনারায় পৌঁছানো যাবে এ পথ ধরে। তারপর বায়ে মন নিতে হবে। পানি ঘেঁষে মাইলখানেক গেলে পাহাড়ের পূর্ব পাশ। এখান থেকে ঢাল বেয়ে সহজে চলে যাওয়া যায়। চাইলে তোমরা এক্ষুনি যেতে পারো। কাল সকালের আগে কেউ খোঁজ করবে না তোমাদের। ততক্ষণে বহুদূর চলে যেতে পারবে। আমরা না হয়ে গেলাম, কিন্তু রোজামন্ড, জানতে চাইল উল্ফ। ওর জন্য কিছু করার নেই, শান্ত গলায় বলল মাসুদা। সিনানের হারামে যেতে হবে ওকে, খুব শীঘ্রই। না, এ কথা বলো না। মেয়েটার বাহু খামছে ধরল উল্ফ। সত্য লুকিয়ে লাভ কি? এখনো টের পাওনি প্রভু সিনান ওর মেয়ের রূপে মজেছে? এখনো কিছু করেনি কেন জানো? কিছুদিন আগে প্রভু স্ত্রী মারা গেছেন। কিভাবে তা জানতে চেয়েও না। তবে এখানকার নিয়ম হলো, স্ত্রী মারা যাবার পর 1 মাস শোক পালন করতে হয় বিপত্তিক স্বামীকে। সেই সময়ের ভেতর নতুন কাউকে বিয়ে করতে পারে না। তবে 3 দিন পর পূর্ণিমার রাতে সেই 1 মাস পূর্ণ হচ্ছে। আমার ধারণা দক্ষিণে পৃথিবীর গোলাপকে বিয়ে করবেন আমাদের প্রভু। মিথ্যে আশা দিতে চাই না। এই 3টি দিন মেয়েটা নিরাপদে থাকবে। তবে তারপর সিনানের সামনে মাথা ঝুঁকাতেই হবে ওকে। তাহলে এর মাঝে রোজামনকে পালাতে কিংবা মরতে হবে, বলল গডিন। তৃতীয় একটা উপায় আছে, মাসুদা বলল। সিনানকে বিয়ে করে রানী হতে পারে ও। কখনো না, ঝট করে তোলার বের করল উল্ফ। ডকা ঠেকালো মাসুদদের বুকে। তুমি ওকে দুর্গ থেকে বের করে আনবে, নইলে। তোলার সরাও ব্রাদার উল্ফ। তার ছেলের ভঙ্গিতে ঠোঁট বেঁকে গেল মেয়েটার। ভয় দেখিয়ে লাভ নেই। পৃথিবীর গোলাপকে দুর্গ থেকে বের করে আনা খুবই কঠিন। খামোখা অমন ঝুঁকি নেবার ইচ্ছে নেই আমার। শেষ পর্যন্ত যদি নিয়েও, নিশ্চিত থাকো তোমার তলোয়ারের ভয়ে ঝুঁকিটা নেব না আমি। তাহলে কি চাও তুমি মাসুদা?
জানতে চাইল গডউইন। টাকার লোভ দেখে কাজ হবে না, তা তো বুঝতেই পারছি। আমাকে ওভাবে অপমান না করার জন্য ধন্যবাদ, শীতল গলায় বলল মাসুদা। টাকার কথা তুললে এখানে আমাদের বন্ধুত্ব খতম হয়ে যেত। আমার কথা এখন মন দিয়ে শোনো, হাতে খুব বেশি সময় নেই তোমাদের। সিনানের সুনজরে আছো তোমরা, কারণ ও তোমাদেরকে মেয়েটার ভাই বলে জানে, কিন্তু প্রেমিক বা পানি প্রার্থী পরিচয় পেলেই সব শেষ হয়ে যাবে। আমার মুখ বন্ধ আছে, সমস্যা শুধু নাইট লজেলকে নিয়ে। ও জানে সব, আর ওর কাছ থেকে সিনানও জানতে পারবে খুব শীঘ্রই। দুজনে দেখা হলেই তোমাদের কপাল পড়ল। কি করা যায় তাহলে? এই মুহূর্তে কিছু মাথায় আসছে না, আমাকে ভেবে দেখতে হবে। আগামীকাল আবার দেখা করতে পারবে আমার সঙ্গে? দুর্গে না, এখানে। পথ চিনব বলে মনে হচ্ছে না। রাতের বেলা কোনখান দিয়ে নিয়ে এলে তার কিছুই বুঝতে পারছে না। পথ চেনা সহজ, ডিবির উল্টো পাশে যে বড় পাথরটা আছে ওটাই নিশানা। আগামীকাল প্রায় সারাদিনই তোমাদেরকে অনুশীলনের সুযোগ দেওয়া হবে। দিনের আলোয় দেখে নিও কোথায় ওটা। সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষে বাগানে হাঁটতে বেরিও। প্রহরীরা সঙ্গে থাকবে না, তখন ভাববে তোমরা দূরে কোথাও যাচ্ছ। যখন নিশ্চিত হবে যে কেউ নেই, তখন চলে এসো। এই নাও দরজা চাবি। গুপ্তপথের চাবি গডউইনের হাতে তুলে দিল মাসুদা। যাও এখন, রাত হয়ে যাচ্ছে। আগামীকাল আবার দেখা করব আমরা। যদি কোনো বুদ্ধি বের করতে পারি তখন তোমাদেরকে জানাবো। ও হ্যাঁ, যাবার সময় দরজার তালা লাগিয়ে যেতে ভুলো না। দরজা আটকে দিলে তুমি যাবে কিভাবে? বিস্মিত হলো উলফ। অন্য একটা পথ আছে, হাসল মাসুদা। আমাকে নিয়ে ভেবো না, আমি এই শহরের সমস্ত গোপন পথের রানী। যাও। বিদায় জানিয়ে ফিরে এলো দু ভাই। সে রাতে ভালো ঘুম হল না উলফ বা গডউইনের। বিছানায় এপাশ ওপাশ করল, চোখ মুতলেই দেখতে পেল ভয়ানক সব দুঃস্বপ্ন। আধো ঘুম আধো জাগরণে কেটে গেল রাত। আগের দিনের মতো এ রাতেও অপরিচিত মানুষদের পদচারণা শুনল ওরা। শুনল অচেনা কণ্ঠের ফিসফিসানি। ভোরের আলো ফুটলে যেন ধরে প্রাণ ফিরে পেল দুজনে। হাত মুখ ধুয়ে আর প্রাতকৃত সেরে কামরায় ফিরল দুই নাইট। নাশতা করল। খাওয়া শেষে অতিথিশালায় হাঁটাহাঁটি করল কিছুক্ষণ, যদি রোজামুন বা মাসুদার দেখা পাওয়া যায়। কিন্তু না, দুজনের কাউকেই পাওয়া গেল না কোথাও। ঘণ্টাখানেক পরে এক রক্ষী উপস্থিত হল, ইশারা করল সঙ্গে যাবার জন্য। দুর্গের অলিগলি পেরিয়ে একটু পরেই আলজেবেলের টেরাসের দরবারে হাজির হল ওরা। আগের দিনের মতো পরিবেশ বিরাজ করছে এখানে। দুপাশে উপবিষ্ট উপদেষ্টা মণ্ডলী, মাঝখানে মঞ্চে সিনান স্বয়ং। পার্থক্য বলতে আজ রোজামুন্ড বসে আছে মঞ্চের পাশে, পরনে রাজকীয় পোশাক। ওকে দেখেই এগোবার চেষ্টা করল দু ভাই, কথা বলবে, কিন্তু বাধা পেল রক্ষীদের কাছ থেকে। নিঃশব্দে মঞ্চ থেকে কয়েক হাত দূরে একটা জায়গা দেখে দেয়া হলো, ওখানে দাঁড়াতে হবে ওদেরকে। হাল ছাড়ল না উলফ। দূর থেকে ইংরেজিতে গলা চড়িয়ে জিজ্ঞেস করল, রোজামন্ড, সব ঠিকঠাক আছে তো? মলিন মুখে মুখ তুলে একটু হাসল রোজামন্ড, মাথা ঝাঁকাল। সিনানের ইশারা পেয়ে ওকে চুপ করতে বলল মাসুদা। জানালো অনুমতি ছাড়া পাহাড়ের প্রভু কিংবা তার সঙ্গিনীর সঙ্গে কথা বলার নিয়ম বিরুদ্ধ। অগত্যা মুখে তালা আটল দু ভাই। একটু পরে আসন ছেড়ে উঠে এলো কয়েকজন দাইস। মঞ্চের কাছে গিয়ে কথা বলতে শুরু করলো আলজেবেলের সঙ্গে। হাবভাব দেখে মনে হলো খুবই গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার। সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ ফুটে রয়েছে। ওদের কথা শেষ হলে একটা আদেশ দিল হাসাসিন অধিপতি। দাইসরা নিজেদের আসনে ফিরে গেল। কয়েকজন বার্তাবাহক বেরিয়ে গেল টেরাস ছেড়ে। একটু পরেই অবশ্য ফিরে এলো তারা। পথ দেখে নিয়ে আসছে সবুজ আলখাল্লা পরা তিনজন সৌম্যদর্শন সারাসেনকে। তাদের পিছনে ভৃত্যের দল, সবার চেহারায় দীর্ঘযাত্রার ক্লান্তি। টেরাসে ঢুকল তারা মাথা নিচু করে, কোনো দিকে তাকালো না, শুধু একবার কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করল দুই নাইটের দিকে। এরপর তাদের মনোযোগ আটকে গেল মঞ্চের পাশে বসা রোজামুন্ডির উপর। সসম্ভ্রমে ওকে সালাম দিল ওরা। বিরক্ত চোখে নবাগতদের দিকে তাকালো আলজেবেল। সভ্যতা ভব্যতার ধার না ধরে প্রায় চেঁচিয়ে বলল, কে তোমরা? কেন এসেছ এখানে? ঠোঁট চাটল। আমি এ রাজ্যের অধিপতি, এরা আমার উপদেষ্টা। আঙ্গুল তুলে দাইসদের দেখালো।
আর এই হলো আমার প্রতীক। বুকে নকশা করা লাল ছুরির দিকে ইশারা করল। পরিচয় পেয়ে ভদ্রতার সঙ্গে সালাম জানালো সারাসেনরা। তাদের দলনেতা বলল, ওই প্রতীক আমরা চিনি, বহুবার ওই প্রতীকধারীদের তলোয়ারের আঘাতে দ্বিকণ্ঠিত করেছি। মৃত্যুর প্রভু, এবার তোমাকেও আমরা দেখে নিলাম। পরিচয় জানতে চাও? আমরা প্রাচ্যের অধিপতি মহান সুলতান সালাদিনের প্রতিনিধি। সঙ্গে তার সিলমোহর দেওয়া ফরমান আছে, চাইলে ওটা পরক্ষরে নিতে পারো। দরকার নেই, বলল সিনান। সালাদিনের নাম শুনেছি আমি, এখানে কি চাও? আমার ধারণা তা তুমি জানো, তাও খুলে বলি। নিমক হারাম এক ইংরেজ বিশ্বাসঘাতকতা করেছে তোমার অধীনে। আমাদের সঙ্গে বেইমানি করে সুলতানের ভাগ্নি বালবেকের শাহজাতিকে তুলে দিয়েছে তোমার হাতে। আমাদের সুলতান এই খবর পেয়েছেন তার বিশ্বস্ত আমির আল হাসানের কাছ থেকে, যে তোমার খুনিদের ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। এখন সুলতানের দাবি, ফিরিয়ে দাও তার ভাগ্নিকে, আর সঙ্গে লজেলের মাথাটাও চাই। লজেলের মাথা তোমরা আগামীকাল রাতে নিতে পারবে বলে আশা করি, হালকা গলায় বলল আলজেবেল। তবে মেয়েটা আমার কাছেই থাকছে। যা বলছো তা বুঝে শুনে বলছো তো? শাসালো সারাসেন দলনেতা। অবশ্যই, কেন আবার বলে দিতে হবে? ভালো মতো ভেবে দেখো, শান্তির প্রস্তাব দিয়েছি আমরা, ফিরিয়ে দিলে মস্ত বোকামি করবে। কল্যায় যাক শান্তি, খেকি উঠল আলজেবেল। যা বলছি তা কান খাড়া করে শুনো, এই মেয়েকে কিছুতেই ফিরিয়ে দেব না আমি। বড় করে শ্বাস নিল সারাসেন। বেশ, তাহলে সুলতান সালাদিনের নামে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আমরা। এ যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ না এ পাহাড় ধুলোয় মিশিয়ে দিই। খুন করা হবে তোমাদের সবাইকে, তোমার লাশ ছুঁড়ে ফেলা হবে খোলা প্রান্তরে, শেয়াল কুকুরের খাদ্য হিসেবে। মাথায় রক্ত চড়ে গেল আলজাবেলের। চেঁচিয়ে উঠে বলল, এই বেটা, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? যা, সালাদিনের নামের কুত্তাটাকে গিয়ে বল, আমি পরোয়া করি না। মাথায় বুদ্ধিশুদ্ধি থাকলে আমাকে যেন না ঘাটাই সে। একটা খুশির খবরও দিতে পারিস, আমার আত্মীয় বানাচ্ছি ওকে। দুরাতের ভেতর ও ভাগ্নিকে বিয়ে করবা আমি, রানী বানাবো। ওর দাওয়াত রইল। কথাটা শুনে আতকে উঠল রোজামুন্ড, দুহাত তুলে আনলো মুখের সামনে। ওর দিকে তাকালো সালাদিনের প্রতিনিধি, বলল, শাহজাদি, মনে হচ্ছে আপনি আমাদের ভাষা বুঝতে পারছেন। বলুন, এই জঙ্গলি শহরটাকে বিয়ে করে আপনি কি নিজের রাজরক্ত কুলসিত করতে চান? না না, হাহাকার করে উঠল রোজামুন্ড। আরবিতে বলল, আমি ওর বন্দি, জোর করে বিয়ে করতে চাইছে। আমার মামা সালাদিন যদি সত্যি শক্তিশালী সুলতান হয়ে থাকেন, তাহলে তার শক্তি দেখাতে বলুন। আমাকে আর আমার এই দুই ভাই স্যার গডউইন আর স্যার উলফকে উদ্ধার করতে বলুন এই নরক থেকে। আচ্ছা। দুই চোখ ঝিকমিকি উঠল আলজেবেলের। তুমি তাহলে আরবি বলতে পারো? ভালোই হলো, আমাদের প্রেম আলাপে কোনো বাধা থাকবে না। প্রতিনিধি দলের দিকে ফিরল। মেয়ে মানুষের মত পাল্টাতে আর কতক্ষণ? তোরা এবার যেতে পারিস, নইলে সিরিয়ার চেয়েও লম্বা যাত্রায় পাঠিয়ে দেব সবাইকে। তোদের সুলতানকে বলে দিস, যদি আমার বিরুদ্ধে অস্ত্র তোলার দুঃসাহস দেখায়, তাহলে আমার ফেদাইরা তার জবাব দেবে। দিন বা রাতের একটা মুহূর্তে ওর জন্য নিরাপদ থাকবে না। ওর পেয়ালায় মিশিয়ে দেওয়া হবে বিষ, কিংবা বিছানায় পেতে রাখা হবে ছুরি। ওর শ্বাস নেয়ার বাতাসের প্রতিটি কণাও উৎপেতে থাকবে মৃত্যু। হাজার দেহরক্ষী নিয়েও ঠেকাতে পারবে না তাকে। তাই দামেস্কের দেয়ালের ভিতর নিজেকে লুকিয়ে ফেললেই ভালো করবে। যুদ্ধ যদি করতে চায়, তাহলে খ্রিস্টান পাগলদের সঙ্গে করতে বলিস, এখানে না। আমাকে যেন বউ নিয়ে শান্তিতে থাকতে দেয় সে। ভালো বক্তৃতা দিলে, টিটকিরি সুরে বলল সালাদিনের প্রতিনিধি। খুনি সর্দারের উপযুক্ত বক্তৃতাই বটে। খালি বক্তৃতা না, সময় এলে কাজেও পরিণত করা হবে। দাঁত মুখ খিচিয়ে বলল আলজেবেল। যারা মৃত্যুর শপথ নিয়েছে, তাদের বিরুদ্ধে কি করতে পারবে তোদের সুলতান? হাসছিস? আমার ক্ষমতার প্রমাণ চাস?
ঠিক আছে, দেখাচ্ছি। উপদেষ্টাদের দিকে ফিরল সে। এই, তোমরা দুজনে এদিকে এসো। দুজন দাইশকে ডাকল। আসন ছেড়ে মঞ্চের সামনে এলো দুই বৃদ্ধ। আমার প্রিয় অনুসারীরা, ভাষণের সুরে বলল আলজেবেল, এই অবিশ্বাসীদের দেখিয়ে দাও এ রাজ্যে প্রভুর আদেশ কিভাবে মানা হয়। এমনিতেও বয়স হয়েছে তোমাদের, আর বাঁচার প্রয়োজন নেই। যাও, স্বর্গের পথে রওনা হয়ে যাও। মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করল দুই বৃদ্ধ। একটু কাঁপল, তবে সঙ্গে সঙ্গে সামলালো নিজেদেরকে। পাশ ফিরে টেরাসের কিনারায় ছুটে গেল তারা। ঝাঁপ দিল অতল গহরে। অনেকক্ষণ কথা বলল না কেউই। তারপর হেসে উঠল আলজেবেল। প্রতিনিধি দলের উদ্দেশ্যে বলল, কি আছে সালাদিনের রাজ্যে এমন কোনো ভৃত্য? ওরা দুজন যা করেছে তা আমার প্রজাদের প্রত্যেকে করতে প্রস্তুত। জানের মায়া করবে না। সালাদিনকে খুনের আদেশ পেলে সবাই ছুটে দামেস্কের উদ্দেশ্যে যাবে। কতজনকে মারবি তোরা? 10, 20, 100, 200? মেরে কুলে উঠতে পারবি না। শেষ পর্যন্ত কেউ না কেউ ঠিকই পৌঁছাবে সুলতানের কাছে। কাছেই মাথা ঠান্ডা করে যা, ফিরে যা ঘরে। চাইলে এই 2 নাইটকে নিয়ে যেতে পারিস। ওরা সালাদিন কি শোনাতে পারবে এখানে কি দেখেছে, বুঝিয়ে দিতে পারবে ওদের বোনকে উদ্ধারের চেষ্টা করলে কি ঘটতে পারে। মাসুদা, নাইটদেরকে বলো কথাটা। অনুবাদ করে শোনালো মাসুদা। ওর মাধ্যমে জবাব দিল গডিন। প্রভু, মার্জনা নেবেন, পুরো ব্যাপারটা পরিষ্কার নয় আমাদের কাছে। আপনাদের ভাষা কিছুই বুঝি না। তবে এখানে আমরা থাকছি লজেলের সঙ্গে বোঝাপড়া করার জন্য। ওটা শেষ না করে কোথাও যেতে চাই না। আগে লড়াই হোক, এরপর যদি আপনি অনুমতি দেন আমরা না হয় চলে যাব। ওর কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেল রোজামন্ড। ভয় পাচ্ছিল ওকে না একা একা থেকে যেতে হয় আলজেবেলের কাছে। বেশ, ইচ্ছার বিরুদ্ধে আমি তোমাদেরকে কোথাও পাঠাবো না, বলল হাসাসিন অধিপতি। বার্তাবাহককে ডাকল। এই, সালাদিনের লোকজনকে ভালো মতো খানাপিনা করাও, তারপর বিদায় করো আমার দুর্গ থেকে। ভদ্রতা দেখানোই ধন্যবাদ, রুক্ষ কণ্ঠে বলল প্রতিনিধি দলের নেতা। কিন্তু খুনির ঘরে দানাপিনা স্পর্শ করব না আমরা। আতিথেয়তা নেয়ার তো প্রশ্নই ওঠে না। আলজেবেল, আমরা চলে যাচ্ছি, কিন্তু নিশ্চিত থাকো 1 সপ্তাহের মধ্যে আবার ফিরে আসব। সঙ্গে থাকবে 10,000 সৈন্য আর 10,000 অস্ত্র। এর মধ্যে একটা তোমার বুকে বিঁধবে। বিদায়, যা খুশি করো তুমি। আমরাও আমাদের কর্তব্য পালন করব। শাহজাদি যদি আর কোনো উপায় না থাকে আত্মহত্যা করে নিজের সম্ভ্রম রক্ষা করবে, এই আমার পরামর্শ। মাথা ঝুঁকিয়ে রোজামনকে সালাম দিল প্রতিনিধিরা। তারপর চলে গেল টেরাস থেকে। অধৈর্য ভঙ্গিতে হাত নাড়ল সিনান। দরবার ভেঙে গেল। সবার আগে বেরিয়ে গেল রোজামন্ড, সঙ্গে মাসুদা। এরপর রক্ষীরা এসে গডিন আর উলফকেও নিয়ে চলে গেল অতিথিশালার দিকে। যা ঘটল তা নিয়ে হাঁটতে হাঁটতে আলোচনা করল 2 ভাই, কিন্তু কোনো আশার আলো দেখতে পেল না। এখন ঈশ্বরই ভরসা। সালাদিন আসবে, আশান্বিত গলায় বলল উলফ। কামরা জানালায় দাঁড়িয়ে আছেও, তাকিয়ে আছে নিচের দিকে। ধুলো উড়িয়ে একদল অশ্বারোহী যাচ্ছে ওখান দিয়ে। হয়তো প্রতিনিধিরা ফিরে যাচ্ছে। জেবেলের বেয়াদবির কথা শোনা মাত্র ছুটে আসবে সালাদিন। তাতে কোনো সন্দেহ নেই, বলল গডউইন। কিন্তু 7 দিন পরে বড্ড দেরি হয়ে যাবে তখন। যদি না তার আগে রোজামন কিনে সুলতানের কাছে পৌঁছতে পারি আমরা। মাসুদা তো কথা দিয়েছে। মাসুদা? দীর্ঘশ্বাস ফেল গডিন। কপালটাই দেখো, একটা অচেনা মেয়ের মুখের কথার উপর নির্ভর করেছে সবকিছু। মাসুদার উপর কিছুই নির্ভর করছে না, ভাইয়ের পাশে এসে বলল উলফ। নির্ভর করছে ভাগ্যের উপর। মাসুদা স্রেফ উপলক্ষ মাত্র। থাক, এ নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ নেই। চলো ঘোড়া নিয়ে বেরোই।
রক্ষীরা এলে অনুশীলনে বেরিয়ে পড়ল দু ভাই। পাহাড়ি খাদের পাশ দিয়ে যাবার সময় তীক্ষ্ণ দৃষ্টি রাখল, বড় পাথরটা চিনে নিতে হবে। কৌশলে বারবার আসা যাওয়া করল ওটার পাশ দিয়ে, আশেপাশের এলাকা মুখস্থ করে ফেলল। দুপুরে ফিরল দুর্গে। রোজামুন্ডের আশায় বসে রইল পুরো বিকেল, কিন্তু দেখা মিলল না। সে রাতে কোনো ভোজ হল না আর দুর্গে। দাসীরা কামরাতে খাবার নিয়ে এলো। খেতে বসলে উদয় হলো মাসুদা। সাদা মাঠা গলায় জানালো, চাঁদের আলো সেতুর উপরে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে ওদের। খাওয়া শেষ হলে ওরা যেন রক্ষীদের সঙ্গে বেরিয়ে পড়ে। দু ভাই জিজ্ঞেস করল, রোজামুন্ড ওদের সঙ্গে খাবে কিনা? জবাবে জানা গেল, ও এখন আলজেবেলের বাগদত্তা, হবু রানী। এই পদমর্যাদার কোনো নারী পরপুরুষদের সঙ্গে খেতে বসে না, হোক তা নিজের ভাই। কামরা থেকে বেরিয়ে যাবার সময় ইচ্ছে করে হুচট খেল মাসুদা। গর্ডনের কানের কাছে ফিসফিসিয়ে বলল, ভুলে যেও না আজ রাতে। তারপর চলে গেল ও। চাঁদ ওঠার 1 ঘন্টা পর আবার ঘোড়া নিয়ে বেরোল দু নাইট। সেতুর কাছাকাছি যেতে দেখতে পেল লজেলকে ফিরে যাচ্ছে দুর্গে। ঘোড়ার মুখে ফেনা। এতক্ষণ ওকে অনুশীলন করিয়েছে রক্ষীরা। আজ লোকগুলো বেশ সতর্কতা অবস্থায় রয়েছে। গর্ডন সুযোগ পেল না দুষ্ট নাইটের উপর ঝাঁপিয়ে পড়ার। বেশ কিছু অতি উৎসাহী দর্শক দেখা গেল সেতুর 2 প্রান্তে। উলফ আর গর্ডন হাজির হতেই হাততালি দিয়ে উঠল। ঘণ্টাখানেক অনুশীলন করল দু ভাই। সেতুর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘোড়া ছোটাল। মাঝখানে দাঁড়িয়ে তলোয়ারবাজি করল। নিজেদেরকে অভ্যস্ত করে নিল সরু জায়গাটাতে। ক্ষণে ক্ষণে হাততালি আর জয়ধ্বনি পেল দর্শক সারি থেকে। যাক, আমি সন্তুষ্ট, ফিরতি পথে বলল উলফ। চাপড়ে ধরল ধোয়ার কাঁধ। এমন ঘোড়া সবার ভাগ্যে মেলে না। কাল রাতের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছি। এতটা খুশি হয়েও না ভাই, বলল গডউইন। আমি তো সরে সয়ে আঘাত এনেছি, লজেল তা করবে না। দক্ষ যোদ্ধাও, লড়বেও মরিয়া হয়ে। আমি একবার লড়েছি তোর সঙ্গে, জানি কতটা বিপজ্জনক হতে পারে বেটা। তাছাড়া ওর ঘোড়াটা ভালো, ওজনেও আমাদের ঘোড়ার চেয়ে বেশি। ভারসাম্যতায় আমাদের চেয়ে ভালো। জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর। একমাত্র আলজেবেলের মাথাতেই দ্বন্দ্বযুদ্ধের জন্য অমন একটা জায়গা নির্বাচনের বুদ্ধি আসতে পারে। আমি সাধ্যমতো চেষ্টা করব, কথা দিল উলফ। যদি হেরে যাই, তুমি তোমার বুদ্ধি অনুসারে কাজ করো। যাই করো, ও যেন আমাদের দুজনকেই খুন করতে না পারে। আস্তা বলে আগুন আর ধোঁয়াকে রেখে বাগানে চলে গেল 2 ভাই। মাসুদার কথাই ঠিক, রক্ষীরা এলো না ওদের সঙ্গে। আজও বাগানে মদের আসর বসেছে। হয়তো ওরা ভাবছে 2 নাইট ওটাতে যোগ দিতে যাচ্ছে। ভিড়বাট্টা এড়িয়ে গেল ওরা। সাদা পোশাকের দাসীদেরকেও ফাঁকি দিল। তারপর একটু ঘুরপথে রওনা দিল বড় পাথরটার দিকে। জায়গা মতো পৌঁছে গুপ্তপথের দরজা খুলল ওরা। ভেতর থেকে ঢুকে বন্ধ করে দিল পাল্লা। তারপর হাঁটতে হাঁটতে চলে গেল চাতালে। মাসুদাকে দেখা গেল না কোথাও। উবু হয়ে নিচের নদীর দিকে নজর দিল 2 ভাই। বোঝার চেষ্টা করল স্রোত কোথা থেকে আসছে, যাচ্ছেই বা কোথায়। মগ্ন হয়ে পড়েছিল দুজনে। হঠাৎ কাঁধে নরম একটা হাত পড়তেই চমকে উঠে উল্টো ঘুরল গডউইন। মুখোমুখি হল মাসুদার। কোত্থেকে এলে তুমি? বিস্মিত গলায় জানতে চাইল তরুণ নাইট। গোপন আরেকটা পথ ধরে এসেছি, ওটাই তোমাদের একমাত্র আশা, হিয়ালি সুরে জবাব দিল মাসুদা। কথা বাড়িয়ে লাভ নেই স্যার গডউইন, আমার হাতে সময় কম। যদি বিশ্বাস থাকে আমার উপরে, তাহলে গলা থেকে ওই আংটিটা খুলে দাও আমাকে। আলজেবেলের আংটি? কেন? দেবে কিনা বলো, নইলে নিজেরাই যাও বোনকে উদ্ধার করতে। আর কিছু বলল না গডউইন। আংটিটা গলা থেকে খুলে দিল মাসুদার হাতে। বাহ, বিশ্বাস তাহলে করেছ? হাসল মাসুদা। চাঁদের আলোয় আংটিটা দেখে নিল একবার, তারপর বুকের ভাঁজে লুকিয়ে ফেলল। হ্যাঁ মাসুদা, শান্ত গলায় বলল গডউইন। তোমাকে আমি বিশ্বাস করি, যদিও জানি না এত বড় ঝুঁকি তুমি কেন নিচ্ছ। কেন? হয়তো ঘৃণার বশে। সিনান এ রাজ্যকে ভালোবাসার মাধ্যমে শাসন করে না, করে ভয় আর আতঙ্কের মাধ্যমে। ব্যাপারটা সহ্য হচ্ছে না আমার। তাছাড়া আমি বুনো স্বভাবের মেয়ে,
ঝুঁকি নেওয়াটা আমার রক্তে মিশে আছে। বাঁচা মরা নিয়ে মাথা ঘামাই না, ওটাও একটা কারণ হতে পারে। আবার এমনও হতে পারে সিংহের কবল থেকে আমাকে বাঁচিয়েছ বলে কৃতজ্ঞতার বশে সাহায্য করছি তোমাদেরকে। কারণ যাই হোক, তাতে তোমার কি, স্যার গডউইন? হাসাসিনদের মতো ঘৃণিত জাতির এক গুপ্তচরকে নিয়ে এত মাথা ব্যথা কেন আমার? স্বাভাবিক পরিস্থিতি তুমি তো আর আমার গায়ে থুতু ছিটাতে। আমার কপালে যাই ঘটুক, তাতে তোমার কি এসে যায়? বলতে বলতে উত্তেজিত হয়ে উঠেছে মাসুদা। চোখ জ্বলছে তীব্র আবেগে, হাপরের মতো উঠানামা করছে বুক। চাঁদের আলোয় শ্বেত বাসনা এক রুদ্র নারীমূর্তি, সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য। গডউইন টের পেল ওর হৃৎস্পন্দন দ্রুততর হয়ে গেছে, মুখে জমেছে রক্ত। কথা বলতে চাইল, কিন্তু বাধা পেল উর্ফের মুখ খোলায়। খামোকাই কথা বাড়াচ্ছ মাসুদা, বলল ও। রাগারাগি বাদ দিয়ে বলো আমাদের কি করতে হবে। শান্ত হলো মাসুদা, বলল, কাল রাত সেতুর উপর দিয়ে লজেলের সঙ্গে লড়াই করতে হবে তোমাদেরকে, তা এড়ানোর উপায় নেই। সারা শহরের লোকজন এখন ও নিয়ে আলোচনা করছে। সন্দেহ নেই সবাই ওখানে ভিড় জমাবে, থাকবে সিনানো। লড়াইয়ের ফলাফল কি হবে তা জানি না। জয় হতে পারো তোমরা, কিংবা খুন হয়ে যেতে পারো লজেলের হাতে, কিছুই বলা যায় না। শুধু এতটুকু নিশ্চয়তা দিতে পারি, তোমরা মারা গেলেও আমি চেষ্টা করব পৃথিবীর গোলাপকে বাঁচাতে। হয় সালাদিনের কাছে নিয়ে যাব, নইলে আত্মহত্যার ব্যবস্থা করে দেব ওকে। কথা দিচ্ছ? জানতে চাইল উলফ। কসম কাটতে হবে নাকি? মুখ ঝামটা দিল মাসুদা। এখনো বিশ্বাস করছো আমাকে? না না, অমন কিছু বলছি না, তাড়াতাড়ি বলল উলফ। তোমার কথা পেলে মন হালকা হয়ে যেত, নিশ্চিন্তে মুখোমুখি হতাম লজেলের। মন হালকা করতে পারো, আমি মেয়েটাকে সাহায্য করব, বলল মাসুদা। যাই হোক, কাজের কথায় আসি। তোমরা যদি জিতে যাও, তখন আমরা কি করব তার শোনো। লড়াই শেষ হবার সঙ্গে সঙ্গে খুব দ্রুত আস্তাবলের ফটকে আসতে হবে তোমাদেরকে। থেমো না কোথাও, ফটক পেরিয়ে বাগানে যেও, গাছপালার আড়ালে নিয়ে চলে যেও এখানে, ওই গুপ্তাপথে। দরজা আটকে অপেক্ষা করো আমার জন্য। ভয়ের কিছু নেই, তোমাদের ঘোড়া দুটো সেরাদের সেরা, কেউ পিছু নিলেও দৌড়ে পেরে উঠবে না। শহরের সব লোক জড়ো হবে সেতুর কাছে। তোমরা কোন দিকে যাচ্ছ তা দেখে ফেলার জন্য দুর্গ বা আশেপাশের ঘরবাড়িতে কেউ থাকবে না। বিপদ হতে পারে কেবল গুপ্তপথের সামনে, এর কথা খুব বেশি লোক জানে না, কিন্তু তারপরও এটা শহরে ঢোকা বা বেরোনোর একমাত্র পথ তো বটে। সালাদিনের প্রতিনিধিরা যুদ্ধ ঘোষণা করে গেছে, এখন আর এখানটা অরক্ষিত রাখবে না সিনান, নিঃসন্দেহে পাহাড় বসাবে। কতজন প্রহরী থাকবে প্রবেশপথে সেটাই কথা। সম্ভবত লড়াই করতে হবে তোমাদের, ওদেরকে খতম করে ঢুকতে হবে গুপ্তপথে। পারলে তো ভালো, না পারলে তোমাদেরকে অভিযান ওখানেই খতম করতে হবে। দুজনে যদি এ পর্যন্ত আসতে পারি তাহলে ভয় নেই, বলল উলফ। কিন্তু লজেলের সঙ্গে লড়াই শেষে যদি মাত্র একজন টিকে থাকি, তাহলেই সমস্যা। যত সমস্যাই হোক, এখন আর পিছনের উপায় নেই। এই নাও, বাড়িতে একটা চাবি দিচ্ছি। তোমাদের দুজনের কাছে চাবি থাকা দরকার। শেষ পর্যন্ত কে পৌঁছাবে এখানে তা তো বলা যায় না। গর্ডনের হাতে গুপ্তপথের দরজার আরেকটা চাবি তুলে দিল মাসুদা। খেই ধরল কথার। যাই হোক, এখানে পৌঁছানোর পর অপেক্ষা করতে হবে তোমাদেরকে। দরজায় তালা আটকে প্রতীক্ষায় থেকো আমার, পরদিন ভোর পর্যন্ত। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পৃথিবীর গোলাপকে নিয়ে এর মাঝে চলে আসবো আমি। ভোরের মধ্যে যদি না আসি, বুঝে নিও আর কখনো আসা হবে না আমাদের। এরপর কি করবে তোমরা তা নিজেরাই জানো। আমার পরামর্শ হলো, চলে যেও সালাদিনের কাছে, প্রতিশোধ নিও সিনানের বিরুদ্ধে। একটাই প্রার্থনা, ব্যর্থ হলে দোষ দিও না আমাকে, যেন আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল না। গলার স্বর ভারী হয়ে উঠল ওর। আমার কথা শেষ, এখন যাও, তৈরি হতে থাকো আগামীকালের জন্য। মাথা ঝাঁকিয়ে উল্টো ঘুরল দু ভাই, বেরিয়ে যাবার জন্য পা বাড়ালো, কিন্তু কয়েক কদম যেতেই পিছু ফিরে তাকালো গডউইন। মূর্তির মতো দাঁড়িয়ে আছে মাসুদা, চাঁদের আলোর মুখ উদ্ভাসিত, চোখের তারায় বিষাদ ভর করেছে মেয়েটার, নেমে এসেছে অশ্রুধারা।
দেখামাত্র কি যেন হয়ে গেল গডউইনের। টান দিয়ে থামালো উলফকে, ফিরে গেল মাসুদার কাছে, এক হাঁটু গেড়ে বসে পড়ল ওর সামনে, ভাইকেও বসালো। তারপর মেয়েটার ডান হাত তুলে নিল নিজের কাঁধে, হাতের উল্টুপিতে চুমু খেয়ে গভীর গলায় বলল, আজ থেকে বাকি জীবন মৃত্যুর আগ পর্যন্ত দুজন নারী সেবা করব আমরা। উলফ একই শপথ করল। হয়তো, দুঃখী গলায় বলল মাসুদা। সেবা দুজনকেই করবে, কিন্তু ভালোবাসবে শুধু একজনকে। এর কোনো জবাব দিতে পারল না দু নাইট। নীরবে উঠে দাঁড়ালো, উল্টো ঘুরে বেরিয়ে এলো গুপ্ত পথ থেকে, পিছন ফিরে আর একবারও তাকালো না। পরদিন সূর্য ডোবার একটু পরেই রাতের আকাশের বুকে মাসাসেফের পাহাড়ের মাথায় দেখা দিল পূর্ণিমার মস্ত চাঁদ। দুর্গ আর তার চতুর্পাশের এমনভাবে আলোকিত করে তুলল যেন অতিকায় এক প্রদীপ জেলে দেয়া হয়েছে মাথার উপর। অতিথিশালার ফটক দিয়ে যার যার ঘোড়ায় চড়ে বেরিয়ে এলো ডার্সি পরিবারের দুই নাইট। পাশাপাশি চলছে দুলকি চালে। ওদের গায়ের বর্ম আর হাতের ঢাল তলোয়ার থেকে ঝিলিক দিয়ে উঠছে পূর্ণিমার আলোয়। চারপাশ থেকে ওদেরকে ঘিরে রেখেছে একদল রক্ষী, সামনে পিছনে রয়েছে উৎসাহী জনতার ভিড়। মিছিল করে দুই ভাইকে নিয়ে চলেছে দলটা। উৎসব মুখর এক পরিবেশের সৃষ্টি হয়েছে ওখানে। আজ রাতের জন্য বিষাদ ভুলে গেছে খুনিদের দেশ, ভুলে গেছে ভয়ঙ্কর শক্তিশালী সুলতান সালাহদ্দিনের আশু হামলার কথা। মৃত্যুর সঙ্গে এদেশের অধিবাসীরা পরিচিত। মৃত্যু ওদের জীবনের মন্ত্র, মৃত্যুর বিভিন্ন রূপেই ওদের জীবিকার উৎস। মা সাহেবের দুর্ভেদ্য আস্থানা থেকে প্রতিনিয়ত বেরিয়ে যায় ফেদায়েরা তাদের প্রভু সিনানের নির্দেশে কাউকে না কাউকে হত্যা করার জন্য। ধৈর্য ধরে দিনের পর দিন, মাসের পর মাস কিংবা বছরের পর বছর লেগে থাকে। সুযোগ বুঝে শিকারের হাতে তুলে দেয় বিষের পাত্র কিংবা বুকে ঢুকিয়ে দেয় ধারালো ছুরি। এরপর পালায় কিংবা নিজেই খুন হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই তারা আর ফিরতে পারে না। বিদেশের মাটিতে মৃত্যু উৎপেতে থাকে ওদের জন্য। ব্যর্থ হলেই একই পরিণতি অপেক্ষা করে নিজের দেশেও। খুনিদের অধিপতি নিজেই এক মৃত্যুদাতা। তার ইচ্ছে গহীন পাহাড়ি খাদে ঝাঁপ দিতে হয় ওদেরকে। তার নিয়মকে সম্মান দেখানোর জন্য বলি দিতে হয় স্ত্রী সন্তানদেরকে। এর বিনিময়ে পাওয়া যায় মদের পেয়ালা আর নানা রকম স্বপ্ন। সবশেষে ওদের বিশ্বাস রয়েছে অনন্ত সুখের স্বর্গ মৃত্যুর ওপারে। জীবনে সব ধরনের কষ্ট আর যন্ত্রণার সঙ্গে পরিচিত মাসায়েফের লোকজন, কিন্তু আজ রাতে ভিন্ন কিছু অপেক্ষা করছে ওদের জন্য। দুজন ফ্র্যাঙ্ক নাইট মুখোমুখি হবে জীবন মরণের লড়াইয়ে, সরু এক সেতুর উপরে। তলোয়ারে তলোয়ারে ঝঞ্ঝানি উঠবে, ঘোড়ার পদঘাতে কেঁপে উঠবে বিশ্ব ব্রহ্মাণ্ড। রক্ত বইবে, কেউ আছড়ে পড়বে অতল গহ্বরে। এর চেয়ে উত্তেজনাকর আর কি হতে পারে? তাই আনন্দের সাগরে ভাসছে মা সাহেবের খুনিরা। আজ রাত তাদের জন্য উৎসবের রাত। আজকের রাত ওদের জন্য ফুর্তির রাত। আগামীকাল হবে আরও বড় উৎসব। নতুন এক রানী নেবে তাদের রাজা, বিয়ের অনুষ্ঠান হবে। সন্দেহ নেই অপরূপা এই নারীর প্রতিও খুব শীঘ্রই বৃতৃষ্ণা হয়ে উঠবে সে। সামান্য ছুতোয় মেয়েটাকে ঠেলে দেবে দুর্গের ছাদ থেকে। আগের রানীর বেলাতেও তাই ঘটেছিল। জাদুবিদ্যা সাধনায় অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল বেচারিকে। সে রাতও ছিল উৎসবের রাত। এই পুরা দেশে যে কোনো অনুষ্ঠানেই আনন্দ উদযাপনের উপলক্ষ মাত্র। এগিয়ে চলছে দুই ভাই, চেহারা নির্বিকার, কিন্তু মনের মধ্যে শঙ্কা। জানে না আরেকটা সকাল দেখার সৌভাগ্য ওদের হবে কিনা। উল্লাসরত জনতা ঘুরছে ওদের চারপাশে। মাঝে মাঝেই রক্ষীদের বেষ্টনী ভেদ করে চলে আসছে, হাত দিয়ে ছুঁয়ে দেখছে অকুতু ভয় দুই নাইটকে। হঠাৎ কাগজ ধরা একটা হাত দেখতে পেল গডউইনের কোমরের কাছে। ওটা তুলে নিল, একটা চিঠি, ইংরেজিতে লেখা। তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারছি না, কিন্তু প্রার্থনা করছি তোমাদের সহায় হন ঈশ্বর এবং আমার বাবার আত্মা। বীরের মতো লড়ো গডউইন, বীরের মতো লড়ো উলফ। আমাকে নিয়ে ভেবো না, নিজেকে রক্ষা করার উপায় জানা আছে আমার। জয়ী হও কিংবা পরাজিত, আমার অপেক্ষায় থেকো। সশরীরে কিংবা আত্মা হয়ে আগামীকাল আমি মিলিত হব তোমাদের সঙ্গে। রোজামন্ড।
ভাইয়ের হাতে চিঠিটা দিল গডউইন। পরে দেখল উলফ। গম্ভীর হয়ে গেল। ব্যাপারটা লক্ষ্য করেছে রক্ষীর দল। চিঠি যে এনেছে তাকে পাকড়াও করল। মাঝবয়সী এক মহিলা, শতছিন্ন কাপড়। তাকে কয়েকটা প্রশ্ন করল রক্ষীরা, জবাবে সন্তুষ্ট হতে পারল না। তাই ঘোড়ার পায়ের তলায় পিষ্ট করে মৃত্যুদণ্ড দিল। উল্লাসে চেঁচিয়ে উঠল জনতা সেটা দেখে। চিঠিটা ছিঁড়ে ফেলো, তাড়াতাড়ি বলল গডউইন। রোজামুন্ডে সাহস আছে। দাঁতে দাঁত পিষে কাগজটা কুটি কুটি করল উলফ। মস্ত ঝুঁকি নিয়েছে এই চিঠি পাঠিয়ে। অবশ্য ডার্সি পরিবারের রক্ত বইছে ওর শরীরে, সাহস থাকবে না কেন? আমাদের সফল হতেই হবে ভাই। সেতুর পাশের খোলা জায়গায় পৌঁছে গেল মিছিল। দুপ্রান্তে জনতার ঢল। তাদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ঘাম ছুটে যাচ্ছে রক্ষী বাহিনীর। আশপাশের ঘরবাড়ির ছাদেও ভিড় জমিয়েছে উৎসাহী দর্শকেরা। দ্রুত নজর বোলাল উলফ আর গডউইন। আলজেবেলকে দেখতে পেল সেতুর সামনে। নিচু একটা তোরণের উপর বসে আছে লোকটা, পরনে রক্তলাল আলখাল্লা। তার পাশে বহুমূল্য পোশাক আর অলঙ্কারে সজ্জিত রোজামুন্ড। ওদের পেছনে দাঁড়িয়ে আছে দাইস পরিষদ আর মাসুদা। তোরণের কাছে গেল দু নাইট। তলোয়ার তুলে সম্মান দেখালো আলজেবেলকে। স্মিত হেসে প্রত্যুত্তর দিল হাসাসিন অধিপতি। একটু পর আরেকটা মিছিল উদয় হল। কেন্দ্রে রয়েছে স্যার হিউ লজেল, বিশাল এক কালো ঘোড়ার পিঠে বসা। বর্ম অস্ত্রসজ্জিত অবস্থায় তাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। তরুণের সামনে এসে থামল। চোখ পিটপিট করে দুই ভাইয়ের দিকে তাকালো লজেল। পর মুহূর্তে খেপে গেল। জেবেলকে সালাম টালাম না জানিয়ে রাগী গলায় বলল, এসবের মানে কি? আমাকে কি দুজনে বিপক্ষে লড়তে হবে নাকি? একের বিরুদ্ধে দুই, এই বুঝি তোমাদের বীরত্বের নমুনা? না স্যার, বেঈমান। মুখে মধু মিলিয়ে বলল উলফ। অমন কাজ শুধু তোমাকে মানায়। আজ রাতে প্রথমে তুমি একা আমার সঙ্গে লড়বে। যদি আমাকে খতম করতে পারো তাহলে আসবে গডউইন। ওকেও যদি খতম করো এরপর আসবে ঈশ্বরের পালা। যত কিছুই হোক, আজ তুমি শেষবার চাঁদ দেখছ। মুখে মেঘ জমল লজেলের। ঝট করে আলজেবেলের দিকে ফিরল। প্রভু সিনান, এ তো একতরফা খুন। কেমন বিচার আপনার? মনোরঞ্জনের জন্য নিজের হবু বউয়ের দুই প্রেমিকের হাতে তুলে দিচ্ছেন আমাকে। কথাটা শোনা মাত্র দপ করে জ্বলে উঠল সিনানের দুই চোখ। তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে বলল, কি বললে? ঠিকই শুনেছেন, ঠকানো হয়েছে আপনাকে। এরা আপনার বউয়ের ভাই নয়, প্রেমিক, পানি প্রার্থী। ঠান্ডা মাথায় ভেবে দেখুন, বোনের জন্য এমন ঝুঁকি নেয় কেউ? মাসায়েফের মতো সিংহের গুহায় পা রাখে? হাত তুলে লজেলকে থামিয়ে দিল আলজেবেল। ভাবল কয়েক মুহূর্ত, তারপর বলল, অনুষ্ঠান শুরু করো। এদের পরিচয়ের ব্যাপারে পরে বোঝাপড়া করব আমি। এখন লড়াই হবে, যথার্থ লড়াই। একজন দাইস এসে মুদ্রা ফেলল মাটিতে। কোন দিকে উপরে উঠেছে তা দেখে জানালো লজেলকে প্রথম দফায় সেতুর উল্টো প্রান্ত থেকে লড়াই শুরু করতে হবে। একজন রক্ষী এসে তার ঘোড়ার লাগাম ধরল। নিয়ে যাবে সেতু পার করে। পাশ দিয়ে যাবার সময় কুৎসিত একটা হাসি ফুটল লজেলের ঠোঁটে। দুই ভাইকে বলল, আমার কাজ হয়ে গেছে। লড়াই যাই ঘটুক, তোমাদের খবর আছে। শেষ চাঁদ কেবল আমি না, তোমরাও দেখছ, বুঝেছ? তার দিকে বিষ দৃষ্টি নিক্ষেপ করল উলফ আর গডউইন। চলে গেল লজেল। সেতুর উপারে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল তার ঘোড়া। এবার এক ঘোষক এসে দাঁড়ালো সামনে। চেঁচিয়ে বলে দিল লড়াইয়ের নিয়মকানুন। সেতুর অন্য প্রান্তে আরেক ঘোষক পুনরাবৃত্তি করল সেটার। দুই ভাই সুবিধার্থে পুরোটা অনুবাদ করল মাসুদা। 3 বার সিঙ্গা বাজবে। তৃতীয় সিঙ্গার আওয়াজ থামলে আক্রমণ নামতে হবে দুই প্রতিদ্বন্দ্বীকে। লড়াই হবে সেতুর মাঝখানে। ঘোড়ার পিঠ থেকে করতে পারো, চাইলে নেমেও পড়তে পারো জিন থেকে। বর্ষা, তলোয়ার বা ছুরি, যে কোনো অস্ত্র ব্যবহার করা যাবে। শর্ত একটাই, কেউ কাউকে কোনো ধরনের দয়া দেখাতে পারবে না। অমন কিছু করলে দুজনেই জ্যান্ত ছুঁড়ে ফেলা হবে খাদের ভেতর। এটা আলজেবেলের আদেশ। মাথা ঝাঁকিয়ে ধোয়ার পেটে গোড়ালি দিয়ে গুঁতো দিল উলফ। ধীরে ধীরে এগিয়ে গেল সেতুর প্রান্ত দেশে। লজেলও তার দিকটাই এসে দাঁড়াল। শুভকামনা রইল ভাই, বলল গডউইন।
তোমার বদলে আমি যেতে পারলে বেশি খুশি হতাম। মলিন হাসি ফুটল উলফের ঠোঁটে। বলা যায় না, খুব শীঘ্রই হয়তো সুযোগটা পেয়ে যাবে। ঠিক তখনই কাছের এক মিনার থেকে বেজে উঠল শিঙ্গা। কয়েকজন সহিস এগিয়ে এলো ঘোড়ার দিকে। জিন আর র্যাকাব ভালো মতো বেঁধে দেবে, কিন্তু হাত তুলে ওদেরকে বাধা দিল উলফ। দরকার নেই, বলল ও, আমি বেশ আছি। দ্বিতীয় শিঙ্গা বাজল। খাপ থেকে তলোয়ার বের করে আনল নাইট, সেই তলোয়ার যেটা হাতে নিয়ে ওর পূর্বপুরুষেরা অসংখ্য লড়াই করেছেন। তোমার উপহার। তলোয়ারটা উঁচু করে রোজামুন্ডের উদ্দেশ্যে চেঁচালো ও। আমাদের পূর্বপুরুষদের মতো ব্যবহার করো ওটা উলফ, পরিষ্কার গলায় বলে উঠল রোজামুন্ড। বুঝিয়ে দাও ডার্সিডের অস্ত্রের ধার কত। নীরবতা নেমে এলো। সবাই তৃতীয় শিঙ্গার জন্য অপেক্ষা করছে রুদ্ধশ্বাসে। তলোয়ার খাপে ঢুকিয়ে হাতে একটা বর্ষা নিল উলফ। নজর দিল সামনে। সাদাটে সরু একটা ফিতার মতো লাগছে সেতুটাকে। দুপাশে নিঃসম অন্ধকার। চকিতে আকাশে হাসতে থাকা চাঁদের দিকে তাকালো ও। তারপর উবু হয়ে গেল ধোয়ার পিঠে। চাপড়ে দিল ঘাড়। তৃতীয়বারের মতো বেজে উঠল শিঙ্গা। তার সঙ্গে সঙ্গে যে মুক্ত তীরের মতো সেতুর দুই প্রান্ত থেকে ছুটতে শুরু করল দুই প্রতিদ্বন্দ্বী। উত্তেজনায় দাঁড়িয়ে গেল প্রতিটি দর্শক, এমনকি আলজেবেল নিজেও। শুধু চুপচাপ বসে রইল রোজামুন্ড। গদির কোণা শক্ত করে খামচে ধরে রেখেছে ও। সেতুর পাথরে মেঝে থেকে ভেসে এলো ঘোড়ার টকবগানি। দ্রুত থেকে দ্রুততর বেগে ছুটছে প্রাণী দুটো। দুই নাইট উবু হয়ে আছে ওগুলোর পিঠে। দূরত্ব কমতে কমতে একেবারে মুখোমুখি হলো দুই প্রতিপক্ষ। চাঁদের আলোয় ঝলসে উঠল তাদের হাতের বর্ষা। ধাতুর সঙ্গে ধাতুর সংঘর্ষে প্রচণ্ড আওয়াজ ভেসে এলো পরক্ষণে। মরাত করে ভাঙল নাইটদের বর্ষা। কেঁপে উঠল ঘোড়া দুটো, কেঁপে উঠল দুই আরোহীও। পলকের জন্য ভারসাম্য হারিয়ে বুঝতে দেখা গেল ওদেরকে। তারপরে অতিক্রম করল পরস্পরকে। লজেল ছুটে এলো সেতুর এপারে। উলফ চলে গেল উল্টো দিকে। পার হয়ে গেছে, ওরা পার হয়ে গেছে, চেঁচিয়ে উঠল জনতা। কাছাকাছি পৌঁছলে লজেলের দিকে তাকালো গডিন। জিনের বাঁধন ছিঁড়ে গেছে তার, কোনো মতে ঝুলছে ঘোড়ার পিঠে। বর্ষার খোঁচায় উড়ে গেছে শিরনাস্ত্র। কপালে একটা ক্ষত, রক্ত গড়াচ্ছে। বড্ড উপরে লেগেছে উলফ, বড্ড উপরে, চেঁচালো গডিন। আর একটু নিচে লাগালেই কাজ হয়ে যেত। কয়েকজন রক্ষী ছুটে গেল লজেলের দিকে, ঘোড়ার মুখ ঘুরিয়ে দিল। আরেকটা শিরনাস্ত্র দাও, হাঁপাতে হাঁপাতে বলল লজেল। না। তোরণের উপর থেকে ভেসে এলো আলজেবেলের কণ্ঠ। তোমার প্রতিপক্ষ ডাল হারিয়েছে, দুজনেই সমান, এভাবে লড়তে হবে। নতুন বর্ষা পাবে, আর কিছু না। দেয়া হলো নতুন বর্ষা। আবার বেজে উঠল শিঙ্গা। ছুটল দুই প্রতিপক্ষ দ্বিতীয়বারের মতো। মুখোমুখি হল। আগের বারের ভুল থেকে শিক্ষা নিয়ে ফেলেছে উলফ। নিচু হয়ে আঘাত হানল। ঢাল না থাকায় বরং সুবিধে হয়েছে। ঘোড়ার পিঠে প্রায় শুয়ে গিয়ে ফাঁকি দিতে পেরেছে প্রতিপক্ষের আঘাত। সেই সৌভাগ্য হল না লজেলের। ঢালের উপর বর্ষার প্রচণ্ড গুঁতো খেয়ে কেঁপে উঠল ভীষণভাবে। ছেঁড়া জিনের উপর আর টিকে থাকতে পারল না, ছিটকে পড়ে গেল পিছন দিকে। কপাল ভালো, খাদের মধ্যে পড়ল না, পড়ল সেতুর উপর চিত হয়ে। ওর ঘোড়াও পিছল খেয়েছে আঘাতের তীব্রতায়। হুড়মুড় করে পড়ে গেল সেতুর মেঝেতে। দুটো পা বেরিয়ে গেল শূন্যে। হায় ঈশ্বর, আতকে উঠল রোজামুন্ড। উলফ উচট খাবে ওদের গায়ে। কিন্তু যেন তেন ঘোড়া নয় ধোয়া। উলফও তার যোগ্য সওয়ারি। সামনের বাধা দেখা মাত্র বুঝে ফেলল বিপদের মাত্রা। যে গতিতে ছুটছে তাতে থামা সম্ভব নয়। তাই লাগামে মৃত্যু ঝাঁকি দিয়ে সংকেত পাঠালো বাহনের কাছে। পড়ে থাকা ঘোড়ার 6 ইঞ্চি দূর থেকে লাফ দিল ধোঁয়া। দর্শকদের দম আটকে এলো এই কাণ্ড দেখে। কিন্তু দর্শনীয় ভঙ্গিতে বাতাস ভেদ করে এগোলো ঘোড়াটা। পেরিয়ে এলো ভূপাতিত নাইট আর তার বাহনকে। বিন্দুমাত্র ভারসাম্য না হারিয়ে নেমে এলো সেতুর এপাশে। গতি না কমিয়ে ছুটতে থাকলো। হাততালি দিয়ে উঠল দর্শকরা। উঠে দাঁড়ালো লজেল। বোকার মতো চাইল এদিক ওদিক,
তারপর দৌড় দিল উল্টো দিকে। দাঁড়াও দাঁড়াও, কাপুরুষ, লড়াই করো, চেঁচালো জনতা। চিৎকার শুনে থামতে বাধ্য হলো লজেল। তলোয়ার বের করে তৈরি হলো লড়াইয়ের জন্য। সেতুর উপরেই ধোঁয়াকে ঘুরিয়ে ফেলল উলফ। ছুটে গেল প্রতিপক্ষের দিকে, কাছাকাছি গিয়ে থামল। খতম করো, ওকে খতম করো, উন্মাদনা দেখা দিল দর্শকদের মাঝে। কিন্তু নড়ল না উলফ। ঘোড়াহীন প্রতিপক্ষের উপর হামলা চালাতে বিবেকে বাঁধছে। কয়েক মুহূর্ত নিশ্চল থাকার পর আবার নড়ল ও। হাত থেকে বর্ষা ফেলে দিল, নেমে পড়ল ঘোড়ার পিঠ থেকে। হাতে বের করে আনল নিজের তলোয়ার। ধীরে ধীরে পরস্পরের মুখোমুখি হল দুই নাইট। নীরব হয়ে গেল জনতা। উত্তেজনায় শব্দ করতে ভুলে গেছে। চেঁচালো শুধু গডউইন। ডার্সি, ডার্সি। প্রতিধ্বনির মতো উলফ উচ্চারণ করল, ডার্সি, ডার্সি, ডার্সির মুখোমুখি হও, মৃত্যুর মুখোমুখি হও। যুদ্ধ হুঙ্কার ছাড়তে পেরে বুকের সাহস বেড়ে গেল বহুগুণে। আক্রমণ করার আগে শান্ত চোখে পরস্পরকে যাচাই করল দুই প্রতিপক্ষ। উলফের হাতে ঢাল নেই, লজেলের আবার মাথা অরক্ষিত। সুবিধা অসুবিধা দুজনেরই সমান। শক্তি যাচাই হয়ে গেলে ঝাঁপিয়ে পড়ল দু নাইট। সেতুর মাঝখান থেকে ভেসে এলো তলোয়ারের সংঘর্ষ। আবছা আলোর ঝিকমিকি উঠল লোহার ফুলকি। উলফের বক্ষবরণে একটা আঘাত পড়ল তলোয়ারের। ঢাল না থাকায় ঠেকাতে পারল না। তাল হারিয়ে পিছন দিকে চলে গেল ও। প্রবল বিক্রমে ওর উপর হামলা চালাল লজেল। ঠেকাতে ঠেকাতে পিছাতে হলো বেচারাকে। সোজা হবার সময় পেল না। পরেই যেত, কিন্তু আচমকা পিঠ ঠেকে গেল ধোয়ার গায়ে। ভারসাম্য ফিরে পেল সঙ্গে সঙ্গে। এবার যুদ্ধের ধারা বদলে গেল। দুহাতে প্রাচীন তলোয়ারটা ধরে সামনে বাড়ল উলফ। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পরিবর্তে নিজে আক্রমণ চালালো। গায়ের সমস্ত শক্তি দিয়ে আঘাত হানল ও লজেলের উদ্দেশ্যে। ঢাল তুলে তলোয়ারের কোপ ঠেকালো লজেল, কিন্তু তাতে স্রেফ দুটুকরো হয়ে গেল ঢালটা। আঘাতের তীব্রতায় হাঁটু কেড়ে বসে পড়তে হলো তাকে। আবার তলোয়ার চালালো উলফ। সেটা তলোয়ার তুলে ঠেকালো লজেল। এক ধাক্কায় সরিয়ে দিল প্রতিপক্ষকে। উঠে দাঁড়ালো দুপায়ে। কয়েক মিনিট দর্শনীয় লড়াই হল। সরু সেতুর উপর প্রদর্শিত হল ভারসাম্য রক্ষা এবং অসিযুদ্ধের চরম পরাকাষ্ঠা। সুবিধাজনক অবস্থান নিল দুই প্রতিপক্ষ। শুরু করল আক্রমণ আর প্রতি আক্রমণ। নিজের তলোয়ার বৃত্তাকারে ঘোরালো লজেল। এ তার আক্রমণ করার ভান মাত্র। পাল্টা আঘাত হানার জন্য প্ররোচিত করতে চাইছে উলফকে। ওর ফলাটা যাতে নাগালের মধ্যে পায়, পেলেই আঘাত এনে হাত থেকে ওটাকে খসাবার চেষ্টা করবে। ফাঁদে পা দিল না উলফ। প্রতিপক্ষের ফলার সঙ্গে সাবধানে খেলল। প্রতি মুহূর্তে ওটার গতিবিধি লক্ষ্য করছে, মাপ রাখছে ক্ষিপ্রতার, চিহ্নিত করছে আক্রমণের হুমকিগুলো। একবারও নাগালের মধ্যে যাচ্ছে না। কৌশলটায় কাজ হচ্ছে না দেখে ঘন ঘন আঘাত হানতে শুরু করল লজেল। নিজের দৈহিক শক্তির সুবিধাটুকু কাজে লাগিয়ে উলফকে ক্লান্ত করতে চাইছে। হাত ও ফলা এমন একটা রেখায় রাখল উলফ, ওর তলোয়ারের শুধু ডগার দিকটা নাগালের মধ্যে পেল লজেল। ফলে জুৎসই কোনো আঘাতই করতে পারল না সে। ধীরে ধীরে প্রতিপক্ষ সম্পর্কে অনেক কিছু জানতে পারল উলফ। লজেলের বিশেষ ছন্দটি ধরে ফেলতে পারল। ঘন ঘন আক্রমণের সময় তার গতি ও ক্ষিপ্রতা কখনো এতটুকু কমে বাড়ে জানা গেল। নিশ্চিত হবার পর আক্রমণে গেল ও। অল্প পরিসরে ঘুরন্ত উলফের তলোয়ারের উপরের অংশ আঘাত হানল। আঘাত হানল প্রতিপক্ষের অস্ত্রের সবচেয়ে দুর্বল অংশে, ডগা থেকে খানিকটা উপরে। নিজের অস্ত্র দিয়ে লজেলের অস্ত্রে আটকে ফেলল উলফ। আটকে নিয়ে টান দিল। ঝাপটা খেয়ে আরেকদিকে ঘুরে গেল তলোয়ারটার ডগা। লজেলের প্রতিক্রিয়া হল প্রবৃত্তি বিরুদ্ধ, কারণ সেটা নিয়মের বাইরে। তবে যথেষ্ট দ্রুতই হল প্রতিক্রিয়া। এখন পিছু হটলে অরক্ষিত হয়ে পড়বে সে। ফলে আক্রমণ করার সুযোগটা ছাড়বে না উলফ। তার বদলে সামনে বাড়ল সে। দুটো শরীর প্রায় এক হয়ে গেল। এক মুহূর্ত সম্পূর্ণ স্থির হয়ে গেল ওরা। দুটো মুখের মাঝখানে মাত্র কয়েক ইঞ্চি ব্যবধান। হাতলের মাথায় সেটে আছে দুটো ফলা, খাড়াভাবে উপর দিকে তাক করা। ঠিক এই সময় একটা হাঁটু ভাঁজ করে উপরে তুলল উলফ। সমস্ত শক্তি দিয়ে গুঁতো মারল লজেলের দুই উরুতে। বর্মপরা অবস্থায় আঘাতটা জুৎসই হল না। তবে ঝাটকা দিয়ে পিছনে গেল লজেল।
বিদ্যুৎ বেগে আক্রমণ করল উলফ, কিন্তু পিছু হটল লজেল। ঠেকাচ্ছে যতটা পারা যায়, কম নড়াচড়া করে। ব্যথায় ঘেমে যাচ্ছে মুখটা। গভীর মনোযোগ দিল শুধু উন্মুক্ত মাথাটাকে পাহারা দিয়ে রাখার জন্য। দুবার লক্ষ্য স্পর্শ করল উলফের তলোয়ার। লজেলের শরীর ভেদ করে যেত। তাকে রক্ষা করল লোহার বক্ষাবরণ। বিরতহীন চাপ সৃষ্টি করে চলল উলফ, কিন্তু নিজেকে সামলে নিয়েছে লজেল। প্রায় অনায়াস ভঙ্গিতে আত্মরক্ষা করছে সে। ব্যথার মুখোশটা বদলে নকনক ঘৃণার মুখোশ হয়ে উঠেছে। একটু পরেই নতুন উদ্যমে আক্রমণ করল। লজেলের পুনরুজ্জীবিত আত্মবিশ্বাস অনুভব করতে পারল উলফ, অনুভব করল তার ফলায়। জায়গা ছেড়ে পিছু হটল ও। হঠাৎ উপলব্ধি করল ব্যাপারটা একটা অভ্যাসে পরিণত হয়েছে লজেলের। পরপর 3 বার তলোয়ারের ডগা দিয়ে হামলা চালিয়েছে সে। তাকে নাকালের মধ্যে পাওয়ার একটাই উপায় আছে, তার তলোয়ার ডগাটাকে ছুটে আসার পথ করে দিতে হবে ওর নিজের শরীরে। তবে তাই হোক, নিচের একটা রেখা বরাবর আক্রমণ ভান করল লজেল। ঠেকাতে শুরু করল উলফ। একটু বাঁক নিয়ে সরে আসছে। আচমকা আতঙ্কিত হবার ভান করে বোকার মতো তলোয়ার চালালো। সাবলীলভাবে ওকে ঠেকে দিল লজেল। তারপর নিখুঁত সম্মুখ আক্রমণে ঝাঁপিয়ে পড়ল সে। সরাসরি প্রতিপক্ষের গলা ভেদ করে তার গোটা শরীর দৈর্ঘ্যে বিস্তৃত লাভ করল। একই সঙ্গে বিজয়ের রুদ্ধশ্বাস চিৎকারটা বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো গলা চিরে। আর ঠিক তখন একেবারে শেষ মুহূর্তে আক্রমণের দিকে চোখ রেখে একপাশে সামান্য সরে গেল উলফ। বগলের ভাঁজে আটকে ফেলল শত্রুর তলোয়ার। কোঠারের মতো নিজের অস্ত্র নামিয়ে আনল প্রতিপক্ষের মুঠোর উপরে। লোহার দস্তানা থাকায় হাত কাটা পড়ল না, কিন্তু ওই এক আঘাতেই মুঠো থেকে তলোয়ার খসে পড়ল লজেলের। আর্তনাদ করে পিছিয়ে গেল সে। তাড়াতাড়ি উবু হয়ে গেল, তলোয়ার কুড়িয়ে নেওয়ার চেষ্টা করল। ওকে সেই সুযোগ দিল না উলফ। এগিয়ে গিয়ে নিজের তলোয়ার ঠেকালো প্রতিপক্ষের গলায়। হাঁটু গেড়ে বসে পড়ল লজেল। হার স্বীকার করে প্রাণ ভিক্ষা চাইল। নিজের তলোয়ার তুলে দিল বিজয়ী নাইটের হাতে। খুন করো, ওকে খুন করো, চেঁচিয়ে উঠল জনতা। হাত তুলে সবাইকে থামালো সিনান। তারপর গমগমে গলায় বলল, লজেল হেরে গেছে, ওকে খতম করো জান নাইট। আদেশটা সাড়া দিল না উলফ। কাউকে ঠান্ডা মাথায় খুন করার শিক্ষা পায়নি ও। জয়ের প্রতীক হিসাবে লজেলের তলোয়ার উঁচু করে দেখালো সবাইকে। তারপর গায়ের জোরে ছুঁড়ে ফেলল সেতুর বাইরে। চাঁদের আলোয় জলজল করে উঠল ওটা। তারপর হারিয়ে গেল অন্ধকার খাদের তলায়। লজেলের দিকে আর ফিরেও তাকালো না উলফ। উল্টো ঘোড়ার দিকে এগোল। ঠিক তখনই লাফ দিয়ে উঠে দাঁড়ালো পরাজিত নাইট। হাতে একটা ছুরি বেরিয়ে এসেছে। ওটা লোকানো ছিল ঘাড়ের পিছনে। অস্ত্র বাগিয়ে ছুটে গেল উলফের দিকে। উলফ, পিছনে তাকাও, চেঁচালো গডউইন। ওর পিছু পিছু হুল্লোড় করে উঠল দর্শকরা। লড়াই এখনো শেষ হয়নি। চমকে উঠে ঘুরতে শুরু করল উলফ। লজেল তখন ওর গায়ের উপরে প্রায় চড়ে বসেছে। উন্মুক্তের মতো ছুরি চালালো। কপাল ভালো তরুণ নাইটের। ছুরির ফলা পিছলে চলে গেল লোহার বক্ষাবরণে ঘষা খেয়ে। নইলে ওখানেই ওর মৃত্যু হতো। তলোয়ার বের করার সময় নেই, তাই লজেলের প্রতিসারিত হাত খামছে ধরল ও। ঝাঁপিয়ে পড়ল শত্রুর উপর। একসঙ্গে সেতুর উপর আছড়ে পড়ল 2 প্রতিদ্বন্দ্বী। শুরু হলো ধস্তাধস্তি। গড়াতে শুরু করেছে দুজনেই। কখনো এ ওর উপরে, কখনো ও ওর উপরে। দূর থেকে বোঝাই যাচ্ছে না কোনটাকে। সেতুর একেবারে কিনারায় গিয়ে থামল। আবছাভাবে দেখা গেল একজনের ঊর্ধ্বাঙ্গ বেরিয়ে পড়েছে শূন্যে, অন্যজন তার গায়ের উপর চেপে বসেছে। হাত পা ছুঁড়ে নিচের মানুষটা মুক্তি পাবার চেষ্টা করল। তার নড়াচড়া টলে উঠল উপরের জন। পড়বে, দুজনেই পড়বে, হৈ হৈ করে উঠল দর্শকরা। আচমকা ঝলসে উঠল ছুরি। 1 বার, 2 বার, 3 বার। ওটা চকচক করে উঠল চন্দ্রালোকে। পর মুহূর্তে একটা দেহ খসে পড়ল সেতুর উপর থেকে। হারিয়ে গেল গহীন খাদের অতলে। ভেসে এলো পানিতে আছড়ে পড়ার ঝপার শব্দ। কে বলল? কাপা কাপা গলায় জানতে চাইল রোজামন্ড। স্যার হিউ লজেল, শান্ত গলায় জবাব দিল গডউইন। সেতুর উপর দাঁড়িয়ে থাকা ভাইয়ের দেহের অবয়ব চিনতে পেরেছে। ক্লান্ত পায়ে ধোয়ার কাছে ফিরে এলো উলফ।
চড়ে বসল পিঠে, তারপর শান্ত ভঙ্গিতে নেমে এলো সেতু থেকে। রক্ষীদের ভিড় ঠেলে ওর দিকে ছুটে গেল গডউইন। স্বাগত জানালো। দারুণ দেখেছ ভাই, প্রশংসা সুরে বলল। কোথাও লাগেনি তো? ছোটখাটো আঘাত, তার বেশি কিছু নয়, জানালো উলফ। শুরুটা ভালো হয়েছে আমাদের, নিচু গলায় বলল উলফ। এবার বাকিটার পালা। ঘাড় ফিরিয়ে তরুণের দিকে তাকালো। ওই তো রোজামনকে নিয়ে যাচ্ছে ওরা। সিনান রয়ে গেছে, বোধহয় তোমার সঙ্গে কথা বলবে। মাসুদা ডাকছে তোমাকে। কি করব, তাড়াতাড়ি বলো। অস্থির হয়ে উঠে বলল উলফ। আমার মাথা কাজ করছে না। ব্যাটা কি বলে শুনো। তোমার ঘোরার তো কিছু হয়নি। কথা শেষ হলেই ছুট লাগাবে গুপ্ত পথের দিকে। আমি ইশারা দেব। আপাতত আর কিছু করার নেই। আর হ্যাঁ, সিনানের সামনে অভিনয় করো যেন আহত হয়েছ। গডউইনের পিছু পিছু এগোলো উলফ। দুলছে ঘোড়ার পিঠে, যেন খুব দুর্বল হয়ে পড়েছে। চারপাশ থেকে জনতার হর্ষধ্বনি শোনা গেল। তরুণের সামনে পৌঁছে থামল দু ভাই। উঠে দাঁড়ালো আলজেবেল। মাসুদার মাধ্যমে কথা বলল ওদের সঙ্গে। অনেক আনন্দ পেয়েছি, বলল সে। আমার জানা ছিল না ফ্র্যাঙ্করা এত চমৎকার লড়াই করতে জানে। সান নাইট, আজকের নৈশভোজটা আমার সঙ্গে করতে আপত্তি নেই তো? ধন্যবাদ প্রভু, আমি সম্মানিত বোধ করছি, বলল উলফ। কিন্তু এই মুহূর্তে আমার বিশ্রাম প্রয়োজন। গায়ের ক্ষতগুলোর পরিচর্যা করে দেবে আমার ভাই? বর্মের গায়ে লেগে থাকা রক্ত দেখালো ও। তবে আপনার অসুবিধা না হলে আগামীকাল খেতে পারি। গম্ভীর হয়ে গেল আলজেবেল। দাড়িতে হাত বোলালো, ভাবছে। বুকের ভিতর ধুকপুকানি শুরু হলো দুই নাইটের। এক্ষণে ওদের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। ঠিক আছে, কালকের দিনটাই ভালো, শেষ পর্যন্ত বলল হাসাসিন অধিপতি। আগামীকাল পৃথিবীর গোলাপকে বিয়ে করব আমি। ভাই হিসেবে তোমরা আমার হাতে তুলে দেবে ওকে। এরপর সাহসিকতার জন্য তোমাদেরকে পুরস্কৃত করব আমি। বিশাল পুরস্কার পাবে, কথা দিচ্ছি। রহস্যময় একটা হাসি দেখা দিল ঠোঁটের কোণে। কথা শেষ হতেই খেয়াল করল গডউইন, হালকা এক টুকরো মেঘ ঢেকে দিয়েছে চাঁদকে। চারপাশ ঢাকা পড়ে গেছে গাঢ় ছায়ায়। এই সুযোগ এখন, চাপা গলায় ভাইয়ের উদ্দেশ্যে বলল ও। আলজেবেলকে মাথা নুইয়ে কুর্নিশ করল দুই নাইট। তারপর ঘোড়ার মুখ ঘুরিয়ে সরে এলো তরুণের সামনে থেকে। বিশাল এক ভিড় দেখতে পেল পথে। জনতা উলফকে অভিনন্দন জানানোর জন্য জমায়েত হয়েছে। তাদের সামনে পৌঁছে থামতে বাধ্য হল রক্ষীরা। ব্যস্ত হয়ে পড়ল উচ্ছৃঙ্খল লোকজনকে রাস্তা থেকে সরানোয়। আর সেই সুযোগটাই কাজে লাগালো দু ভাই। লাগামে ঝটকা মেরে সবেগে আগে বাড়ালো আগুন আর ধোঁয়াকে। ভয়ঙ্কর বেগে ছুটে আসা দুই ঘোড়াসওয়ারকে দেখে হুড়মুড় খেয়ে পড়ে গেল জনতার মাঝে। লাফিয়ে ঝাঁপিয়ে সরে যেতে শুরু করল সবাই। ভিড়ের মাছ দিয়ে অনায়াসে গতিতে ছুটে গেল গডউইন আর উলফ, যেন নৌকার গুলোই দিয়ে স্রোত কেটে এগোলো। কয়েক মুহূর্তের মধ্যেই পৌঁছে গেল ফাঁকা জায়গায়। ওখানে পৌঁছে আরও গতি বাড়ালো ঘোড়ার। রক্ষীরা ভ্যাবাচাকা খেয়ে গেছে ওদের কাণ্ড দেখে। পিছু নেবার কথা মনে রইল না। ফলে শীঘ্রই ওদেরকে পিছু ফেলে বহুদূর চলে গেল দুই নাইট। রাস্তার একটা বাঁক ঘুরতেই দৃষ্টিসীমার আড়ালে চলে গেল রক্ষীদল আর পাগলা জনতা। আস্তাবলের ফটকে পৌঁছে গেল ওরা খুব শীঘ্রই। পা রাখল আঙ্গিনায়। আঙ্গিনা থেকে পৌঁছালো বাগানে। মাসুদার অনুমান সত্যি বলে প্রমাণিত হল। আজকের রাতের জনমনুষ্য চিহ্ন ওখানে নেই। রাস্তা চেনা আছে। গুপ্ত পথের উদ্দেশ্যে এগিয়ে চলল উলফ আর গডউইন। খাপ থেকে তলোয়ার বের করে নিল। ওখানে যদি প্রহরী থাকে ওদের সঙ্গে বোঝাপড়া করতে হবে। হ্যাঁ, আছে প্রহরী। মেঘের আড়াল থেকে ততক্ষণে চাঁদ আবার মুখ বের করেছে। পরিষ্কার দেখা গেল দুজন অশ্বারোহী যোদ্ধা টহল দিচ্ছে বড় পাহাড়টার সামনে। ঘোড়ার খুরের আওয়াজ পেয়ে থেমে দাঁড়ালো। মাথা ঘোরাতেই দেখতে পেল মূর্তিমান আতঙ্কের মতো ছুটে আসা দুই বর্মধারী ইংরেজ নাইটকে। ওদেরকে থামার জন্য চেঁচিয়ে নির্দেশ দিল প্রহরীরা, কিন্তু তাতে কান দিল না উলফ আর গডউইন। ঘোড়ার গতি বিন্দুমাত্র না কমিয়ে ঝাঁপিয়ে পড়ল শত্রুর উপর। চাঁদের আলোয় ঝলসে উঠল তাদের তলোয়ার। নিজেদের তলোয়ার তুলে হামলা ঠেকাতে চাইল দুই প্রহরী, তবে দেরি করে ফেলেছে। গডউইনের তলোয়ারের আঘাতে গলা দুফাক হয়ে গেল একজনের। অন্যজনের বুকে বর্ষা গেঁথে
চলে গেল উলফের তলোয়ার। গুপ্তপথের মুখে আছড়ে পড়ল দুটো প্রাণহীন দেহ। কার হাতে মারা পড়েছে তা জানতেই পেল না প্রহরীরা। ঝটপট মাটিতে নামল 2 নাইট। মৃত প্রহরীদের ঘোড়া দুটোকে আটকাল। ওগুলো ছুটে পালিয়ে যাবার আগেই চাবি বের করে গুপ্তপথের দরজা খুলল গর্ডন। ঘোড়াগুলোকে নিয়েই গুহার ভিতরে ঢুকে পড়ল ওরা। লাশ দুটো কি হবে জানতে চাইল উলফ। ভেতরে নিয়ে আসতে হবে বলল গর্ডন। বাইরে ফেলে রাখার ঝুঁকি নেওয়া যায় না। একে একে গুহার ভেতরে মৃতদেহ দুটো নিয়ে এলো ওরা। উলফ ইতিমধ্যে সবকটা ঘোড়াকে বেঁধে ফেলেছে দরজার কাছে। জলদি, দ্বিতীয় লাশটা মেঝেতে ছুঁড়ে ফেলে বলল গর্ডন। দরজাটা বন্ধ করো, গাছপালার ফাঁক দিয়ে রক্ষীদের দেখতে পাচ্ছি আমি। তাড়াতাড়ি পাল্লাটা ঠেলে বন্ধ করল উলফ। তালা লাগালো। অপেক্ষা করতে লাগলো রুদ্ধশ্বাসে। ওপাশ থেকে ভেসে আসছে ঘোড়ার খুরের শব্দ। কাছাকাছি এসে গেছে রক্ষীরা। এই বুঝি দরজার গায়ে টোকা দিতে আসে ওরা। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেলেও তেমন কিছু ঘটল না। আস্তে আস্তে মিলিয়ে গেল রক্ষী বাহিনীর আওয়াজ। 2 নাইটের খোঁজে অন্যদিকে চলে গেছে তারা। ঝুঁকি নিল না উলফ আর গর্ডন। হাতের কাছে ছোট বড় যত পাথর পেল সব এনে জড়ো করল দরজার পাশে। পাল্লার গায়ে ঠেস দিয়ে রাখল। ধীরে ধীরে বড় হলো স্তূপটা। সন্তুষ্ট হয়ে পিছনে এলো 2 ভাই। এখন আর সহজে দরজা ভেঙে ঢুকতে পারবে না কেউ। শুরু হলো অপেক্ষার পালা। রুজামন্ডির জন্য অপেক্ষা, মাসুদার জন্য অপেক্ষা। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য বেদ্রেন এর 7ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন। তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।